আমরা অ্যাঙ্গুলার মোশনের বেসিক আইডিয়াগুলো জানি, যেমন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কি। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি, জাস্ট ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনের মধ্যে যে অ্যাঙ্গেলটা, সেটাই কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এটা হচ্ছে তোমার থিটা দিয়ে এক্সপ্রেস করা হয়, এটা থিটা দিয়ে এক্সপ্রেস করা হয়, আর ইউনিট হচ্ছে রেডিয়ান। আচ্ছা, দেন অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটাও জানি, অ্যাঙ্গুলার ভেলোসিটি হুইচ ইজ ওমেগা, এটা হচ্ছে ওমেগা, আর এটার ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। আর ফাইনালটা হচ্ছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন যেটা হচ্ছে আলফা, আর ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এবার আমরা এখানে একটা নতুন টার্ম দেখব, সেটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। এই জিনিসটা তুমি কেমিস্ট্রিতে দেখছো, রাইট? বোরের যে পোস্টুলেট ছিল ওইখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটা একটা, এই কোয়ান্টিটিটা কি আমরা এখন এইটা সম্পর্কে ডিটেলস দেখব। হোয়াট ইজ অ্যাঙ্গুলার মোমেন্টাম? দেখো, আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্টাম এই টার্মটা হচ্ছে এরকম। দেখো, আমাদের যদি এইখানে একটা অ্যাক্সিস থাকে, এটা একটা অ্যাক্সিস, অ্যান্ড এই অ্যাক্সিসটার চারপাশে একটা অবজেক্ট ঘুরতেছে। যে কোনো রোটেশনের জন্য একটা তোমার অ্যাক্সিস লাগে, অথবা একটা সেন্টার লাইন লাগে, অথবা একটা সেন্টার লাগে, ঠিক আছে? সো আমরা ধরতে পারি যে এখানে একটা অবজেক্ট এভাবে রোটেট করতেছে এই ডিরেকশনে, এভাবে, ঠিক আছে, কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতেছে। একটু পরে অবজেক্টটা আছে এইখানে, আবার এইখানে, এরকম ঘুরতেছে। আচ্ছা, এখন আমরা যদি এই জিনিসটাকে উপর থেকে দেখি, মানে তুমি যদি এইখান থেকে তাকাও, তাহলে তুমি কি দেখবা? তাহলে তুমি দেখবা এই হচ্ছে সেই তোমার ইয়েলো সেন্টারটা, আর এই হচ্ছে তোমার সেই রেডিয়াস, আর এখানে তোমার সেই অবজেক্টটা এই রাস্তায় রোটেট করতেছে, সার্কুলার। দেখো তো এটা বুঝছো কিনা, এইটুক বুঝছো? আচ্ছা, এখন আমরা ধরলাম আমাদের এই যে অবজেক্টটা, এই অবজেক্টটার ভেলোসিটি হচ্ছে, আমরা জানি যে ওর একটা লিনিয়ার ভেলোসিটি থাকে, অ্যান্ড আমরা এটাও জানি যে লিনিয়ার ভেলোসিটিটা কোন দিকে হয়, ট্যানজেন্ট বরাবর, রাইট? যদি ঘুরতে থাকে এটা, এটা তো জানি। বাট আমরা এখানে ধরে নিলাম, আচ্ছা, ও এই পজিশনে ট্যানজেন্ট বরাবর ওর ভেলোসিটি না, ওর ভেলোসিটিটা ফর সাম রিজন, ও হয়তো সার্কুলার পথে নাই, ফর সাম রিজন ভেলোসিটিটা এইদিকে, বা ও হয়তো এদিকে একটা ভেলোসিটি ক্রিয়েট করতে চাচ্ছে এখন, মানে ওর ভেলোসিটিটা এইদিকে আমরা ধরলাম, ওকে? আর আমরা ওর ম্যাস ধরলাম, এই অবজেক্টটা ম্যাস নিলাম এম। এখন আর এই যে তোমার সার্কুলার ট্র্যাক, যেটা যেই সার্কুলার পাথেও ঘুরতেছে, সেইটার রেডিয়াস, আমরা জানি রেডিয়াস একটা ভেক্টর। আমরা যদি এই সেন্টারটাকে আমাদের রেফারেন্স ফ্রেম ধরি বা অরিজিন ধরি, তাহলে আমরা বলতে পারি যে এই পয়েন্টের রেসপেক্টে এই যে অবজেক্টটা যে আছে তার এটা হচ্ছে রেডিয়াস বা পজিশন ভেক্টর। এইটুক বুঝছো তুমি এই পুরোটা? এখন আমরা এখানে একটা কাজ করব, আমরা এই লাইনটাকে এক্সটেন্ড করে দিলাম, ঠিক আছে? এখন তোমার আমরা দেখব যে অ্যাঙ্গুলার মোমেন্টামের ডেফিনেশনটা কি। সো এটার ডেফিনেশন হচ্ছে তোমার প্রোডাক্ট অফ দি লিনিয়ার মোমেন্টাম, এটা খাতায় লেখো, প্রোডাক্ট অফ দি লিনিয়ার মোমেন্টাম পি অ্যান্ড the perpendicular distance
and the perpendicular distance from the center to the linear momentum vector line is called angular momentum. Product of the linear momentum and the perpendicular distance from the center to the linear momentum vector line is called angular momentum. আচ্ছা, তুমি আমাকে বলো তো যে এখানে লিনিয়ার মোমেন্টামের ভেক্টর লাইনটা কোন দিকে? এখানে কোন দিকে এটা? মানে লিনিয়ার মোমেন্টাম কি? P ইকুয়ালস হচ্ছে m টাইমস v। তাহলে p এর ডিরেকশন কোন দিকে? v এর দিকে। সো আমাদের p হচ্ছে এই ডিরেকশনে কাজ করতেছে, হয়তো v এর সমান অথবা একটু বড়, বাট এটা v এর দিকেই। ওকে, আচ্ছা, এখন আমরা ডেফিনেশনটাই ব্যাক করি। এখানে বলছে প্রোডাক্ট অফ দি লিনিয়ার মোমেন্টাম so and the perpendicular distance from the center to the linear momentum vector line। আচ্ছা, সো এখানে আমার লিনিয়ার মোমেন্টামের ভেক্টর লাইনটা হচ্ছে এই বরাবর, রাইট? এইটা হচ্ছে সেই লাইনটা, তাই তো? এটা হচ্ছে কি আমার সেই লাইনটা, এই পুরোটা। ওকে, একটু ক্লিয়ার? এখন আমাকে বলছে সেন্টার থেকে এটার ডিস্টেন্স কত সেটা বের করতে। সেন্টার থেকে এটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত? আচ্ছা, দাঁড়াও একটু। এখন আমাকে এখানে বলছে এই সেন্টার থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে দেখো তো, সেন্টার থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কি এইটা না? ক্লিয়ার এটা? আচ্ছা, এইটুক হচ্ছে 90 ডিগ্রি। এখন আমার এই ডিস্টেন্সটা বের করতে হবে। আচ্ছা, এখন একটু খেয়াল করো, এই অ্যাঙ্গেলটাকে আমরা ধরলাম থিটা। এই অ্যাঙ্গেলটা কাদের মধ্যে অ্যাঙ্গেল বলো তো? পি ভেক্টর অথবা ভি ভেক্টর অ্যান্ড এই যে আমাদের রেডিয়াস ভেক্টর, যেটা তার যে মানে রেডিয়াস ভেক্টরের সাথে ওর লাইন। আমরা রেডিয়াস ভেক্টরটাকে তো চাইলে এইখানে না এঁকে এখানেও আঁকতে পারি, কারণ এগুলো কি ফ্রিলি মুভ করা যায় প্যারালেল রেখে, রাইট? ওকে, সো এটাও করতে পারি। সো আমরা বলতে পারি দিস অ্যাঙ্গেল ইজ বিটুইন পি অ্যান্ড আর। সো আমরা লিখতে পারি থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন পি ভেক্টর অ্যান্ড আর ভেক্টর। পি ভেক্টর অ্যান্ড আর ভেক্টর। আচ্ছা, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটাও থিটা না? এখন দেখো, আমাদের এই লেন্থটা বের করতে হবে। এই লেন্থটা যদি এক্স হয়, আর আমরা যদি এই তোমার ট্রায়াঙ্গেলে ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করি, তাহলে আমরা সাইন থিটা ইকুয়ালস কি লিখতে পারবো? সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স ওভার আর, রাইট? এটুক। তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এক্স ইকুয়ালস কত? আর সাইন থিটা, আর সাইন থিটা। এইটা আমরা এখান থেকে পেলাম পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এখন এই যে অ্যাঙ্গুলার মোমেন্টামকে এক্সপ্রেস করা হয় এল দিয়ে। এল ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, এটাকে এক্সপ্রেস করা হয় এল দিয়ে। আচ্ছা, সো এই এল এর ম্যাগনিটিউড ইজ ইকুয়াল টু প্রোডাক্ট অফ দি লিনিয়ার মোমেন্টাম অ্যান্ড দি পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দি সেন্টার টু দ্য লিনিয়ার মোমেন্টাম ভেক্টর। আচ্ছা, লিনিয়ার মোমেন্টাম কত? পি, আর পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কত? এক্স। ঠিক আছে, তাহলে এল ইকুয়ালস কত লিখতে পারি আমরা? পি এক্স। আচ্ছা, পি সমান কত? এম টাইমস ভি। আমরা জাস্ট ম্যাগনিটিউড নিয়ে কাজ করতেছি। এম টাইমস ভি। আর এক্স সমান কত? আর সাইন থিটা, আর সাইন থিটা। তাহলে আমরা এখান থেকে তাহলে কি লিখতে পারি? দ্য ম্যাগনিটিউড অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ এল ইজ ইকুয়াল টু এম ভি আর সাইন
থিটা। একটু ক্লিয়ার? ওকে, এখন যদি একটু এখানে নিচে যাই, L equals mv আর sin থিটা। এখন আমাদের এই অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, রাইট? সো ওর অবভিয়াসলি একটা ডিরেকশন আছে। আমরা এখন ওর ডিরেকশনে চলে যাই। দেখো আমরা একটু একটা জিনিস মনে করি, যেমন পি হচ্ছে কার ডিরেকশনে? ভি এর ডিরেকশনে। সিমিলারলি আমাদের এই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, এটাও কার ডিরেকশনে থাকে জানো? অ্যাঙ্গুলার মোমেন্টামের ডিরেকশন, না না ওমেগা করেসপন্ডিংলি, ঠিক আছে? অ্যাঙ্গুলারটা অ্যাঙ্গুলার ভেলোসিটির ডিরেকশন। এখন একটু তুমি চিন্তা করে বলো তো, আমার একটা অবজেক্ট যদি কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতে থাকে, এদিকে এই ডিরেকশনে ঘুরতে থাকে, তাহলে তার ওমেগা কোন দিকে বা অ্যাঙ্গুলার ভেলোসিটি কোন দিকে? হ্যাঁ, স্ক্রিন থেকে বাইরের দিকে। এখানে রুল কি যে এইদিকে 4টা আঙ্গুল নাও তোমার রাইট হ্যান্ডের, দেখো তোমার থাম্বটা কোন দিকে পয়েন্ট করে। কারণ এদিকে তোমার দিকেই যদি হয়, তাহলে সেই ওমেগা ক্রস আর এর ভ্যালু ভি এর দিকে হওয়ার চান্স আছে, কারণ আমরা জানি ভি ইজ ইকুয়াল টু ওমেগা ক্রস আর। এটা তো মনে আছে, রাইট? সো এখান থেকে আমরা বলতে পারি ফর এ কাউন্টার ক্লকওয়াইজ রোটেটিং অবজেক্ট দ্য ডিরেকশন অফ দি অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ আপওয়ার্ডস দ্য রোটেটিং প্লেন। ওকে, আর ক্লকওয়াইজ হলে কি হবে? ডাউনওয়ার্ডস দ্য রোটেটিং প্লেন, বা আমাদের থেকে দূরে। এখন এই এল এর ডিরেকশনও তাহলে কোন দিকে বলো তো? তোমার দিকে, রাইট? স্ক্রিন থেকে তোমার দিকে। এখন একটু চিন্তা করো তো, যে আমরা এক ঢিলে দুই পাখি মারতে চাচ্ছি। আমরা এখানে একটা সাইন থিটা দেখতেছি, রাইট? সাইন থিটা একটা প্রসেসে চলে আসে, সেটা কি? ক্রস প্রোডাক্ট, রাইট? ক্রস প্রোডাক্টে আমরা সাইন থিটা দেখি। এখন আমরা ট্রাই করব এটাকে একটা ক্রস প্রোডাক্ট হিসেবে লেখার, সো দ্যাট আমাদের ডিরেকশনও ওই ডিরেকশনটা আসে, মানে যেটা এল এর ডিরেকশন হওয়া উচিত সেই ডিরেকশনে আসে, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও আনতে পারি। সো দেখো, এলকে দুইভাবে ক্রস প্রোডাক্ট হিসেবে লেখা যায়। আমরা এম আর ক্রস ভি লিখতে পারি, আমরা এম আর ক্রস ভি লিখতে পারি, অর আমাদের কাছে দুইটা অপশন আর কি, এম ভি ক্রস আর লিখতে পারি। এখন কোনটা অ্যাকসেপ্টেবল? আমরা দেখব যেইটার ডিরেকশন আমরা এল এর ডিরেকশন অলরেডি যেটা বের করছি সেইটার সাথে ম্যাচ করে, সেই দিকে আমরা এটাকে নিব। এটা ক্লিয়ার? মানে এই যেই ক্রস প্রোডাক্টটার ডিরেকশন এল এর, হ্যাঁ হ্যাঁ সেইটা সাপোর্ট করে, সেইটাকে আমরা কারেক্ট ধরবো, ঠিক আছে? সো এখন একটু দেখো তো, এখানে আর হচ্ছে এদিকে, এটা কি আর, রাইট? এখন তুমি যদি আর ক্রস ভি করো, ডিরেকশনটা কোন দিকে হবে? তোমার দিকে। আর যদি ভি ক্রস আর করো, তাহলে ভিতরের দিকে। তাহলে কারেক্ট কোনটা? আর ক্রস ভি। সো আমরা এখান থেকে লিখব, সো এইটা অ্যাকসেপ্টেবল না, এই যে এইটা। সো আমরা এখান থেকে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অ্যাঙ্গুলার মোমেন্টাম ভেক্টর ইজ ইকুয়াল টু এম আর ক্রস ভি। সো এইটাই হচ্ছে আমার অ্যাঙ্গুলার মোমেন্টামের পারফেক্ট ফর্মুলা। ক্লিয়ার এখন? আর আমরা চাইলে এখানে এই এমভিকে, এই যে এমভি, এটাকে পি হিসেবে লিখে রাখতে পারতাম, আর এই এমটাকে আমরা ভিতরে পাঠিয়ে দিতে পারি ভি এর সাথে। তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে অ্যাকচুয়ালি আর ক্রস এমভি অর আর ক্রস পি। এইটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামের সবচেয়ে ভালো ডেফিনেশন, যে আর টাইমস পি। এটাই হচ্ছে কি আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম। আর ম্যাগনিটিউড কত? পি আর সাইন থিটা, যেখানে থিটা হচ্ছে আর আর পি এর মধ্যে অ্যাঙ্গেল। ক্লিয়ার এখন? বুঝছো এটা বড়টা? আচ্ছা, সো আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামের এক্সপ্রেশন বের করলাম। এখন আমরা আসি যে অ্যাঙ্গুলার মোমেন্টামের ইউনিট কি। আচ্ছা, অ্যাঙ্গুলার মোমেন্টামের ইউনিটের আগে আমরা একটু এটার স্পেশাল কেস দেখে আসি। নর্মালি একটা অবজেক্ট যখন নিজে নিজে রোটেট করতে থাকে, তার উপর যদি কোনো এক্সটার্নাল ফোর্স না থাকে, তখন আমার সেই অবজেক্টটার
ভেলোসিটিটা কোন দিকে হয়? লিনিয়ার ভেলোসিটিটা ট্যানজেন্টের দিকে না? এই যে এভাবে একটা অবজেক্ট যদি ঘুরতে থাকে তখন তার ভেলোসিটিটা কি এদিকে হয় না? রেডিয়াসের সাথে ঠিক পারপেন্ডিকুলার। তাহলে থিটা যদি 90 ডিগ্রি হয় সেটাই কি আমার সেই স্পেশাল কেস। সো থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা কি লিখতে পারি? এল ইজ ইকুয়াল টু এল এর ম্যাগনিটিউড, মানে এল মানে তো এল ভেক্টরস ম্যাগনিটিউড, এটা ইকুয়ালস কত? এম ভি আর সাইন 90। সাইন 90 সমান কত? 1। তাহলে এইটাই কি আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম। আর এটাই আমরা যে কেমিস্ট্রিতে পড়ছি, এম ভি আর ইজ ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই। এখন ক্লিয়ার? সো এভাবে আমরা তোমার অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করতে পারি। অ্যান্ড এবার আসি আমরা ইউনিটে। এটার ইউনিট কত? এটার ইউনিট হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড। ক্লিয়ার এটা? আর এখানে কি আর কোনো ইউনিট আমরা লিখতে পারি? অফকোর্স আমরা ওই যে তোমার জুল সেকেন্ড একটা ইউনিট দেখছিলাম, মনে আছে কেমিস্ট্রিতে? এটা হচ্ছে যে প্লাঙ্কস কনস্ট্যান্টের ইউনিটটা জুল সেকেন্ড। আচ্ছা, তো এটা জুল সেকেন্ডও বলা যায়। ওকে, সো আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামের আইডিয়াটা বুঝলাম যে অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে জাস্ট একটা অবজেক্টের তোমার লিনিয়ার মোমেন্টাম আর তার সাথে সেন্টার থেকে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স সেটার প্রোডাক্ট। ওকে, সো অনেকেই ওই পড়তে পড়তে মনে করে যে এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা বলা লাগবে না, বাট এটা বলতে হবে। অনেকেই মনে করে জাস্ট রেডিয়াস আর লিনিয়ার মোমেন্টাম মাল্টিপ্লাই করলেই হয়তো হয়ে যায়, ব্যাপারটা এরকম না, ঠিক আছে? আচ্ছা, সো আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম কি সেটা বুঝলাম। সো এখানে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করছি, এইটা একটা সিঙ্গেল পার্টিকেলের জন্য, রাইট? একটা সিঙ্গেল টাইনি পার্টিকেল ম্যাসের জন্য বা পয়েন্ট ম্যাসের জন্য, টাইনি পার্টিকেল ম্যাস। যদি একটা বড় অবজেক্ট হয় তখন কি হবে? সো আমরা এখানে একটু ক্লিয়ার আপ করে ফেলি। এগুলো তুলছো তুমি নিচেরগুলো? আমরা যদি এখানে একটু ক্লিয়ার করি, ওকে ডান। এবার আমরা দেখব যে যদি একটা এক্সটেন্ডেড অবজেক্ট থাকে, দ্যাট মিনস একটা লার্জ অবজেক্ট থাকে, তখন কি হবে। সো আমরা এখানে একটা অ্যাক্সিস নিলাম, এই একটা অ্যাক্সিস, এই অ্যাক্সিসটাকে সেন্টার করে আমাদের একটা অবজেক্ট এরকম লার্জ, এরকম না, ধরো এরকম একটা অবজেক্ট এখানে, এটা একটা 3D শেপ, একটা বড় অবজেক্ট, সেটা এইখানে রোটেট করতেছে অ্যালং দিস অ্যাক্সিস। এই অ্যাক্সিসটাকে সেন্টার করে এটা এই দিকে ঘুরতেছে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন। ক্লিয়ার এটা? এটুক? আচ্ছা, এবার তুমি একটা জিনিস চিন্তা করো, আমরা একটু আগে থিওরিটা শিখে আসছি ফর এ সিঙ্গেল মোমেন্ট পার্টিকেল ম্যাস বা পয়েন্ট ম্যাস, তার জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম কীরকম। এখন এখানে যদি অনেকগুলো পার্টিকেল থাকে আমরা তাহলে কি করব? ইন্ডিভিজুয়ালি সবারটা ক্যালকুলেট করব। তাহলে আমি এক কাজ করি, আমি এইখানে একটা টাইনি এইখানে একটা এই অবজেক্টের ভিতরে একটা টাইনি পয়েন্ট ম্যাস নিলাম যেটা খুবই ছোট। তাহলে এই পার্টিকেলটাও কি এই ডিরেকশনে ঘুরতেছে না? একই ডিরেকশনে। এখন এই টাইনি পার্টিকেলটার অ্যাঙ্গুলার, এই টাইনি পার্টিকেলটা ধরো m1, তার রেডিয়াস মানে সে সেন্টার থেকে r1 ডিস্টেন্সে আছে, আর এটার ভেলোসিটি পুরাই ওই ট্যানজেন্টের ডিরেকশনে আমি ধরে নিলাম, মানে ওর ভেলোসিটি একদম, মানে ও একদম পারফেক্টলি সার্কুলার পাথে ঘুরতেছে। এখন এখানে আমাকে যদি জিজ্ঞেস করা হয় শুধু এই পার্টিকেলটার অ্যাঙ্গুলার মোমেন্টাম কোন ডিরেকশনে, এই ডিরেকশনে না? দেখো তো। আচ্ছা, এবার আমরা আরেকটা পার্টিকেল নিলাম এইখানে, এইখানে এই পার্টিকেলটার ম্যাস সে m2 আর তার ডিস্টেন্স হচ্ছে r2, ও সেম ডিরেকশনে ঘুরতেছে। তাহলে ওরও অ্যাঙ্গুলার মোমেন্টামটা কোন ডিরেকশনে? এই একই ডিরেকশনে না?
তাহলে এই অবজেক্টটার মধ্যে যত পার্টিকেল আছে সবার অ্যাঙ্গুলার মোমেন্টামের ডিরেকশন কি একই দিকে সবারটা, রাইট? এখন অনেকগুলো ভেক্টর মানে তাহলে এখানে টোটাল যে অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে সেটা কি হবে সবার সামেশন, বাট এগুলো তো ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর সামেশন হবে। আচ্ছা এখন ভেক্টর সামেশন যদি হয় সবাই যেহেতু একই ডিরেকশনে তাহলে ওদেরকে জাস্ট সিম্পলি অ্যাড করে দিলেই হয় না যেহেতু একই ডিরেকশনে, বুঝছো এটা? ওকে, সো আমরা এখানে যেটা করব আমরা সবগুলো পার্টিকেলের ইন্ডিভিজুয়াল অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করে সেটাকে কি করে দেব জাস্ট অ্যাড করে দেব। এখন আমরা এখানে দুইটা পার্টিকেল অলরেডি নিছি, আমরা এভাবে আরও কয়েকটা নিই, এখানে এইখানে একটা, এটা হচ্ছে R2 R3 ডিস্টেন্সে আর M3। আমরা অ্যাজিউম করলাম আমাদের এই অবজেক্টটাতে টোটাল এনটা পার্টিকেল ম্যাস আছে, এনটা যদিও আছে অনেকগুলো, ইনফাইনাইটটা বলা যায়, বাট আমরা এখানে ধরলাম টোটাল উই হ্যাভ এন পয়েন্ট ম্যাসেস, এন পয়েন্ট ম্যাসেস। তাহলে এখানে লাস্ট যে পার্টিকেলটা ধরো এটা হচ্ছে সেই লাস্ট পার্টিকেল, এটা হচ্ছে তাহলে আর এন ডিস্টেন্সে আমি ধরলাম, আর এই পার্টিকেলটার ম্যাস হচ্ছে এম এন, এটা হচ্ছে nth পার্টিকেল। ক্লিয়ার? এখন একটু খেয়াল করে দেখো I1 সমান কত আমাদের, আমরা এখানে বললাম এই যে পুরো অবজেক্টটা, এই পুরো অবজেক্টটার তোমার দেখো এই পুরো অবজেক্টটা যদি এখানে ঘুরতে থাকে, এই পুরো অবজেক্টটা যেহেতু অনেক বড়, এইখানে এই পাশের একটা পয়েন্টের যে লিনিয়ার ভেলোসিটি আর এইখানের একটা পয়েন্টের লিনিয়ার ভেলোসিটি এটা কি সেম হবে? কারণ এখানে আসলে ওমেগাটা সেম, কারণ ওরা সবাই একই সাথে একই অ্যাঙ্গেল ক্রস করে, বাট ভি ইকুয়ালস কি ওমেগা আর। সো ওমেগা যদি সেম থাকেও যে বেশি দূরে তার লিনিয়ার ভেলোসিটিটা কি বেশি। তাহলে এখানে সবার কোন জিনিসটা সেম? সবার ওমেগা সেম, বাট এক একজনের ভেলোসিটি আলাদা। যেমন ওর ভেলোসিটি আমি ধরলাম v1, ওর ভেলোসিটি v3, ওরটা v2, ওরটা vn, এরকম। সো I1 সমান হচ্ছে m1 v1 r1, রাইট? m1 v1 r1, বাট এখানে আমার এই ভিটা এক একজনের জন্য চেঞ্জ হয়ে যায়, তাই আমরা কি করলাম I1 না, এটা হবে L1, সরি এটা হচ্ছে L1 ইকুয়ালস m1 v1 r1। এখন এখানে আমরা তাহলে দেখো v1 ইকুয়ালস কত লিখতে পারি, ওমেগা টাইমস r1 না, এটা লেখা যায়। আমরা ধরছি এই পুরো অবজেক্টে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘুরতেছে, তাহলে এটাকে কি লেখা যায় m1 ওমেগা r1 স্কয়ার। আচ্ছা, আর আগে যেখানে তুমি অ্যাঙ্গুলার মোমেন্টাম লিখছিলা ওইখানে একটু এটাও লিখে রাখো যে mvr যেমন ওর একটা ফর্মুলা, m ওমেগা r স্কয়ার এটাও ওর একটা ফর্মুলা। ওকে, এটা একটু লিখে রাখো, কারণ ওই v ইকুয়ালস হচ্ছে ওমেগা r। হ্যাঁ, পারপেন্ডিকুলারলি ঘুরতেছে, মানে একদম পারফেক্টলি সার্কুলার পাথে ঘুরতেছে। যদি সাইন থিটা তুমি বাদ নাও দিতে চাও, ধরো এল হচ্ছে এম ভি আর সাইন থিটা, অ্যান্ড তখন ভি সমানও কত ওমেগা আর সাইন থিটা না? সো এখানে তখন কি আসবে দেখো এম ওমেগা এম ভি, আচ্ছা ভি সমান হচ্ছে ওমেগা আর সাইন থিটা, সো ওমেগা আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এরকম হয়ে যাবে তখন, ঠিক আছে? বাট আমরা এখানে যেহেতু পারপেন্ডিকুলার ধরছি, এইখানের সাইন থিটাটাও বাদ, এটাও বাদ। ক্লিয়ার এটা? আচ্ছা, সো এখানে এটা কি আসলো m1 ওমেগা r1 স্কোয়ার। L2 কত হবে তাহলে? m2 ওমেগা r2 স্কোয়ার। সিমিলারলি ln হবে mn ওমেগা rn স্কোয়ার। তাহলে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কত আমাদের? L ইকুয়ালস L1
প্লাস L2 প্লাস ডট 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 প্লাস LN। এখন এখান থেকে দেখো আমরা যদি সবাইকে এখানে সাম আপ করি, M1 ওমেগা R1 স্কোয়ার, M2 ওমেগা R2 স্কোয়ার প্লাস ডট 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 MN ওমেগা RN স্কোয়ার। আমরা এখান থেকে দেখো একটা জিনিস কমন নিতে পারি, সেটা কি ওমেগা। সবগুলো টার্ম থেকে ওমেগা কমন নিলাম, আর ভিতরে আমার কি থাকতেছে M1 R1 স্কোয়ার, M2 R2 M2 R2 স্কোয়ার প্লাস M3 R3 স্কোয়ার প্লাস ডট 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 MN RN স্কোয়ার। এটা ক্লিয়ার? তুলছো এটা? আচ্ছা, এবার আমরা একটা জিনিস একটু খেয়াল করব, আমরা এটা মুছে দিই। এই যে একটা টার্ম আমরা পাচ্ছি, সব এটাকে কি বলা যায়? সামেশন অফ অল দি পয়েন্ট ম্যাসেস টাইমস দ্য ডিস্টেন্স অফ দ্যাট পার্টিকেল অর অফ দ্যাট পয়েন্ট ম্যাস ফ্রম দি সেন্টার স্কোয়ার, রাইট? M1 ইন্টু R1 স্কোয়ার মানে MI ইন্টু RI স্কোয়ার। এই যে একটা টার্ম আমরা এখানে দেখতে পাচ্ছি, যে এটা হচ্ছে কি একটা যে কোনো একটা অবজেক্ট, রোটেটিং অবজেক্টের প্রত্যেকটা পয়েন্ট ম্যাসের জন্য আমরা যদি তার ম্যাস টাইমস ডিস্টেন্স স্কোয়ার করি অ্যান্ড দেন সবার সামেশন নেই, তাহলে যে টার্মটা পাবো সেটা, রাইট? এই টার্মটাকে বলা হয় মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া, ওকে, এটাকে বলা হয় মোমেন্ট অফ ইনার্শিয়া। আর এইটাকে তোমার লেখা হয় আই দিয়ে। এই টার্মটাকে এক্সপ্রেস করা হয় কি দিয়ে? আই, ঠিক আছে? এখন আমরা এই মোমেন্ট অফ ইনার্শিয়ার ডিসকাশনে যাব। এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো একটা হচ্ছে এই মোমেন্ট অফ ইনার্শিয়া, যেটা অ্যাডমিশনের জন্য এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম স্টুডেন্টই এইটার আইডিয়াটা বুঝে না। আচ্ছা, আগের টুক তুলছো তুমি পুরোটা? আচ্ছা, সো এখানে আমরা বলতে পারি তাহলে আমরা এখন যে টপিকটা পড়বো সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া, এই জিনিসটা একদম সহজ করে যদি বলি, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট অফ ম্যাস। যেমন আমার লিনিয়ার মোশনের ক্ষেত্রে ভি, অ্যাঙ্গুলারে ওমেগা; লিনিয়ারের ক্ষেত্রে এ, অ্যাঙ্গুলারে আলফা; লিনিয়ার ক্ষেত্রে পি, অ্যাঙ্গুলারে হচ্ছে এল। সিমিলারলি লিনিয়ার ক্ষেত্রে যেটা এম ম্যাস, সেটা হচ্ছে রোটেশনের ক্ষেত্রে আই, ঠিক আছে? মোমেন্ট অফ ইনার্শিয়া এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট অফ ম্যাস। মানে এইটা আমরা জানি যে ম্যাস হচ্ছে কি কোনো একটা অবজেক্টের ইনার্শিয়া ইন্ডিকেট করে। দ্যাট মিনস কোনো একটা অবজেক্টকে আমার থামাইতে বা কোনো একটা অবজেক্টকে মুভিং করতে আমার কি পরিমাণ এফোর্ট দেওয়া লাগবে সেটা ডিপেন্ড করে কার উপর? এম এর উপর। এম যত বেশি কোনো একটা অবজেক্টের তোমার স্টেট চেঞ্জ করাটাও কি তত বেশি। আমরা জানি এটা হচ্ছে ইনার্শিয়া। সিমিলারলি একটা রোটেশনাল অবজেক্টের ক্ষেত্রে ইনার্শিয়া এক্সপ্রেস করে এই আই। যার আই বেশি তার ইনার্শিয়া বেশি। আমি তোমাকে একটু সহজ করে বুঝাই। ধরো এইখানে একটা স্টিক আছে, হ্যাঁ, লম্বা একটা স্টিক। এই স্টিকটার ম্যাস হচ্ছে 1 কেজি। এখন এই স্টিকটাকে তুমি যদি এই একটা অ্যাক্সিসের রেসপেক্টে ঘোরাও, ধরো তোমার একটা কলম, সেই কলমটাকে তুমি মাঝখানে আঙ্গুল দিয়ে চেপে ধরো, দেন তোমার টেবিলের উপর এদিকে ঘুরাও। তুমি কি বুঝতেছো কীভাবে ঘুরাইতে বলছি? তো এই অবস্থায় ওর মোমেন্ট অফ ইনার্শিয়াটা একটু কম হয়, ঠিক আছে? আর তুমি এই সেম কলম, এই সেম ম্যাসের কলমটাই তুমি যদি, আচ্ছা ধরো এই সেম ম্যাসের পেনটাকেই তুমি যদি এই অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরাও, এইখানে একটা অ্যাক্সিসের রেসপেক্টে ঘুরাও, তখন ওর মোমেন্ট অফ ইনার্শিয়া একটু বেশি হয়। এর জন্য একটা কলমকে এভাবে ঘুরানোটা বেশি কষ্ট, বা এভাবে ঘুরাইলে ও খুব কম ঘুরে, কম ভেলোসিটি গেইন করে, বেশি ফোর্স দেওয়া লাগে। বাট এভাবে ঘুরাইলে ওকে খুব ইজিলি তোমার ঘোরানো যায়,
ঠিক আছে, আমরা আস্তে আস্তে এক্সাম্পল দেখব কেন এটার মোমেন্ট অফ ইনার্শিয়া কম হলো আর কেন এটারটা বেশি। তুমি কি এইটুক বুঝছো? আচ্ছা, সো এবার আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া ডেফিনেশন দেই অ্যান্ড দেন ওর ফর্মুলাগুলো ডিরাইভ করি। মোমেন্ট অফ ইনার্শিয়া অনেকগুলো ফর্মুলা আছে, এগুলো আজীবন মনে রাখতে হবে। দেখো, এটুকু একটু মুছে দিচ্ছি। আচ্ছা, মোমেন্ট অফ ইনার্শিয়ার ডেফিনেশন summation of the product of every particle's mass, and distance from the center or rotational axis summation of the product of every particle's mass and distance from the center or আচ্ছা distance না, এটা হচ্ছে square of the distance from the center summation of the product of every particle's mass and square of distance from the center of an object is called its moment of inertia. আচ্ছা, তুমি একটু বলতে পারবা যে মোমেন্টামের বাংলা কি? মোমেন্টাম লিনিয়ার মোমেন্টাম, এটার বাংলা কি? ভরবেগ। মোমেন্টাম মানে কি? ম্যাস টাইমস ভেলোসিটি। সো এটা হচ্ছে বাংলায় ভর বেগ। বাংলা টার্মগুলো জানতে হবে, কারণ তুমি যে গাণিতিক পদার্থবিজ্ঞান সলভ করবে যখন লাগবে ভরবেগ, ঠিক আছে। তারপর অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কি? কৌণিক ভরবেগ। অ্যাঙ্গুলার মানে কি? কৌণিক, ঠিক আছে। আর এখানে এই যে মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা দেখলাম, এই মোমেন্ট অফ ইনার্শিয়ার বাংলা টার্ম হচ্ছে জড়তার ভ্রামক। ইনার্শিয়া মানে হচ্ছে জড়তা, মোমেন্ট মানে হচ্ছে ভ্রামক, ঠিক আছে। আচ্ছা, এখানে লেখো ইট ইজ এক্সপ্রেসড ইউজিং আই। আর আরেকটা কথা হচ্ছে যে এইটা একটা স্কেলার কোয়ান্টিটি, রাইট? কারণ ম্যাস যেরকম একটা স্কেলার কোয়ান্টিটি, এটাও কি একটা স্কেলার কোয়ান্টিটি। আর এটা যে স্কেলার কোয়ান্টিটি, এটা কি তোমার কোনো সন্দেহ আছে? কারণ এটা কি আসলে m1r1 স্কোয়ার, ম্যাস ইন্টু ডিস্টেন্স স্কোয়ার। সো এটাতে তো কোনো ভেক্টর নাই, রাইট? সো এটা কি একটা স্কেলার কোয়ান্টিটি, জাস্ট লাইক ম্যাসের মতো, ঠিক আছে। আর এখানে আমরা একটু এই আয়ের একটা বেসিক ফর্মুলা লিখে রাখি। এটা হচ্ছে সামেশন অফ অল দি ম্যাস ইন অ্যান অবজেক্ট ইনটু ডিস্টেন্স অফ দ্যাট পার্টিকেল ম্যাস ফ্রম দি সেন্টার স্কোয়ার। আর এখানে আয়ের ভ্যালু হচ্ছে কি 1 থেকে n, ঠিক আছে। আর আমি একটু স্ক্রিনটা ছোট রাখি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা এখানে কি ধরে নিছি যে ম্যাসগুলো ডিসক্রিট, ঠিক আছে। ম্যাসগুলো হচ্ছে ডিসক্রিট, বাট ম্যাস যদি একদম কন্টিনিউয়াস হয়, মানে এমন যে আমরা এক একটা পার্টিকেল ম্যাস আলাদা করতেই পারতেছি না, তখন আমরা চাইলে এভাবেও চিন্তা করতে পারি যে এই একটা বড় অবজেক্ট, তার মধ্যে একটা খুব টাইনি ম্যাস যেটা একদম ইনফিনিটসিমাল, সেই ম্যাসটা হচ্ছে ডিএম, আর তার ডিস্টেন্স হচ্ছে সেন্টার থেকে আর। তাহলে আমরা বলতে পারি যে একটা পার্টিকেল ম্যাসের জন্য আমার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে ডিএম আর স্কোয়ার। তাহলে পুরোটা হচ্ছে এই পুরোটার সামেশন, দ্যাট ইজ ইন্টিগ্রেশন। সো এটা বুঝতে পারছো তুমি? আচ্ছা দেখো, এখানে এটা এইভাবে থাকুক। এখন এটা হচ্ছে যদি ডিসক্রিট ম্যাস হয়,
ডিসক্রিট মানে তো বুঝো, রাইট? ডিসক্রিট মানে হচ্ছে বিচ্ছিন্ন, মানে আলাদা আলাদা। আর কন্টিনিউয়াস মানে কি একদম একসাথে। সো এটা হচ্ছে যদি ডিসক্রিট হয়। আর যদি কন্টিনিউয়াস হয় তখন তো আমরা এখানে তো তখন ম্যাসের শেষ নাই, ইনফাইনাইটটা ম্যাস আছে, টাইনি ম্যাস। এখন আমরা ধরলাম এই যে আমাদের একটা টাইনি ম্যাস, এই টাইনি ম্যাসটার এই যে রোটেশনাল অ্যাক্সিস থেকে ডিস্টেন্স হচ্ছে আর, ঠিক আছে? এখানে আর হচ্ছে কি একটা ফাংশন, আর এক একটা ম্যাসের জন্য কি এক এক রকম। তুমি ওই যে আর আই বলছো, তাই না? এটা বলি নাই কারণ ইন্টিগ্রেশনের সময় আমরা আর কে অ্যাকচুয়ালি ফিক্সড কোনো ভ্যালু ধরি না, আমরা ধরেই নেই যে এক একজনের জন্য আর এর ভ্যালু কি আলাদা আলাদা, ঠিক আছে? এখন একটা বড় অবজেক্টের মোমেন্ট অফ ইনার্শিয়া যত, তার একটা টাইনি পার্টের মোমেন্ট অফ ইনার্শিয়া কি অবভিয়াসলি অনেক ছোট। সো এই যে টাইনি ম্যাসটা, ওর মোমেন্ট অফ ইনার্শিয়া যদি মোমেন্ট অফ ইনার্শিয়াটাও কি হবে ছোট। সো ডিআই সমান কত লেখা যাবে? ডিএম ইন্টু আর স্কোয়ার, অর আর স্কোয়ার ডিএম। আমি আর স্কোয়ার ডিএম এভাবে লেখাটা পছন্দ করি, কারণ ইন্টিগ্রেশনের ইয়াটা অলওয়েজ এই পাশে থাকা উচিত, বাট এটা কোনো ব্যাপার না, ঠিক আছে? আর স্কোয়ার ডিএম। এখন তুমি যদি টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাও তাহলে তোমার কি করতে হবে বলো তো? সবারটা সামেশন করতে হবে না? এখন এই সামেশনটাই কি ইন্টিগ্রেশন, এই যে বোথ সাইডে আমরা ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করে দিচ্ছি। আচ্ছা, ডিআই কে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যায়? টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া। আর এই পাশে তাহলে কি থাকতেছে? আর স্কোয়ার ডিএম। এখানে আর কিন্তু কনস্ট্যান্ট না, এর জন্য আমি আর কে বাইরে আনতেছি না, ঠিক আছে? সো এখান থেকে আমরা কি পেলাম? মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে যদি কন্টিনিউয়াস ম্যাস ডিস্ট্রিবিউশন হয়, দ্যাট মিনস ম্যাসগুলোকে আলাদা আলাদা করা যাচ্ছে না, তখন আমরা এটাকে কি বলবো? আই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ আর স্কোয়ার ডিএম। ক্লিয়ার এটুক? না, কারণ আর তো এক এক পজিশনে এক এক রকম, আর হচ্ছে একটা ফাংশন, নট কনস্ট্যান্ট। এখন আমরা এই যে ফর্মুলাগুলো ডিরাইভ করতে যাব তখন মানে এখন তুমি ফিজিক্সের সবচেয়ে বেস্ট কিছু ডেরিভেশন দেখবা ফার্স্ট পেপারে, মানে ইন্টিগ্রেশনের অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখবা। তার আগে আমরা একটু দেখে নিই যে এইটার ইউনিট কি মোমেন্ট অফ ইনার্শিয়ার। কেজি মিটার স্কোয়ার, রাইট? কেজি মিটার স্কোয়ার। আচ্ছা, এবার আমরা মোমেন্ট অফ ইনার্শিয়ার অ্যাপ্লিকেশনগুলো একদম ডিটেলসে দেখব। মোমেন্ট অফ ইনার্শিয়া ফর ডিফারেন্ট অবজেক্টস। এক একটা অবজেক্টের জন্য এক এক ধরনের মোমেন্ট অফ ইনার্শিয়া দেখা যায় ফর ডিফারেন্ট অবজেক্টস। আমি তোমাকে আগে ফর্মুলাগুলো লিখে দিব। ফার্স্ট ওয়ান হচ্ছে ফর আ পয়েন্ট ম্যাস। আচ্ছা না, এভাবে আমি ফর্মুলা আগে না লিখি, আমি তোমাকে একবার ডিরাইভ করে দিচ্ছি। ফর এ পয়েন্ট ম্যাস, এটা হচ্ছে এখানে একটা অ্যাক্সিস আছে, রোটেশনাল অ্যাক্সিস, আর একটা পয়েন্ট ম্যাস এটাকে সেন্টার করে এভাবে ঘুরতেছে। একটা পয়েন্ট ম্যাস এটাকে সেন্টার করে এভাবে ঘুরতেছে। এই ম্যাসটার ম্যাস হচ্ছে, এই পয়েন্টটার ম্যাস হচ্ছে এম, আর ও এইখানে আর রেডিয়াসের একটা ট্র্যাকে ঘুরতেছে। তাহলে ওর মোমেন্ট অফ ইনার্শিয়া ইকুয়ালস হোয়াট? একটু দেখো, এম আর স্কোয়ার, এখানে জাস্ট একটাই পার্টিকেল, সো ওর জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে এম আর স্কোয়ার। এটা হচ্ছে একটা বেসিক আইডিয়া, অ্যান্ড তুমি এই ডেরিভেশনগুলো করলে ইন্টিগ্রেশনের এসেন্সগুলো বুঝতে পারবা, ঠিক আছে? এখন আমরা অনেক ইন্টারেস্টিং কয়েকটা ফর্মুলা ডিরাইভ করব। আচ্ছা, সেকেন্ড ওয়ান আমরা আস্তে আস্তে ডাইমেনশন আপগ্রেড করব। এইখানে এইটা কত ডাইমেনশন ছিল? একটা পয়েন্ট মানে কি 0 ডাইমেনশন, রাইট? এবার আমরা 1 ডাইমেনশনে যাব। অ্যাপ্লিকেশন 2, তোমার এক্সাম্পল 2, এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া ফর এ রোটেটিং রিং। রিং মানে তো বুঝতেছো, জাস্ট ওর ভিতরে কিছু নাই, জাস্ট একটা আউটার পেরিমিটার আছে। ফর এ রোটেটিং রিং,
সো এখানে এখন আর এরকম নাই, এখন এই পুরাটা একটা অবজেক্ট, মানে এইখানে। আর দেখো মোমেন্ট অফ ইনার্শিয়া কিন্তু আমি কত ভেলোসিটিতে ঘুরতেছি সেটার উপর ডিপেন্ড করে, এটা কমপ্লিটলি একটা অবজেক্টের একটা প্রপার্টি। এইখানে আমাদের কাছে একটা রিং আছে, একটা রিংয়ের কি থাকে, জাস্ট একটা লেংথ থাকে না, জাস্ট তার একটা কি আউটার পেরিমিটার থাকে, রাইট? ভিতরে কি এটার ফাঁকা, ওকে। এখন এই রিংটাতে, এই রিংটার ম্যাসও আমরা কত ধরলাম, এম। এই রিংটার ম্যাস হচ্ছে এম, আর এই রিংটার রেডিয়াস হচ্ছে আর। আমরা বললাম যে এই রিংটা, আচ্ছা একটু তুমি ওয়েট করো সামি, তুমি 1 মিনিট। হ্যাঁ সামি, দেখতেছো এখন? আচ্ছা, সো আমাকে বলা হলো আমাদের এই রিংটা তার যে সেন্টার দিয়ে যে অ্যাক্সিসটা, পারপেন্ডিকুলার যে অ্যাক্সিসটা পাস করে সেটাকে সেন্টার করে ঘুরতেছে। ওকে, আমাদের একটা রিং তার নিজের সেন্টার দিয়ে যে পারপেন্ডিকুলার অ্যাক্সিস যাচ্ছে সেটা দিয়ে ঘুরতেছে, ঠিক আছে? তুমি একটা রিং নিয়ে এটাকে যদি ঘুরাও এরকম হবে। তাহলে ওর জন্য মোমেন্ট অফ ইনার্শিয়াটা কীরকম হবে? ওর জন্য মোমেন্ট অফ ইনার্শিয়াটা কীরকম হবে? আচ্ছা, এটা কি একটা এক্সটেন্ডেড অবজেক্ট, দ্যাট মিনস এটাতে অনেকগুলো পার্টিকেল আছে। তাহলে আমাদের কি করতে হবে, সবগুলো টাইনি পার্টিকেলের সামেশন নিতে হবে। আমি ধরলাম এটা একটা পার্টিকেল, এই পার্টিকেলটা হচ্ছে এম আই। আমি ফার্স্টে ডিসক্রিট ধরে করে দেখাই, দেন আমি কন্টিনিউয়াস ধরে করব। এই পার্টিকেলটা সেন্টার থেকে কত ডিস্টেন্স আছে, আর। তাহলে এই পার্টিকেলটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত, এম আই আর স্কোয়ার। তাহলে আমার টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া হবে, এরকম সবগুলো পয়েন্ট ম্যাসের এম আই আর স্কোয়ার। এখানে যেহেতু আর স্কোয়ার একটা কনস্ট্যান্ট সবার ক্ষেত্রেই, তাহলে আর স্কোয়ারটা আমি বাইরে নিতে পারি, কারণ সব পার্টিকেলই আলটিমেটলি একই সাথে ঘুরতেছে। এই পার্টিকেলটা যখন একটু ঘুরে, এই পার্টিকেলটাও কি একটু সামনে আগায়, এই পার্টিকেলটাও সাথে সাথে ঘুরে, সবাই একসাথে ঘুরে। সো এখানে এটা হচ্ছে এম আই স্কোয়ার, অ্যান্ড আমরা এখানে সব ম্যাসের প্রত্যেকটা পয়েন্ট ম্যাসকে, আচ্ছা এটা স্কোয়ার হবে না, প্রত্যেকটা পয়েন্ট ম্যাসকে তুমি যদি সাম আপ করো তাহলে তুমি কি পাবা বলো তো? না না, প্রত্যেকটা পয়েন্ট ম্যাসকে যদি সামেশন করো ম্যাসকে, তাহলে তুমি কি পাবা, পুরা ম্যাস, তাহলে এম। তাহলে রিংয়ের জন্য আমার মোমেন্ট অফ ইনার্শিয়া কত আসছে, এম আর স্কোয়ার। তুমি এটাকে জাস্ট এভাবে চিন্তা করতে পারো যে রিং হচ্ছে অনেকগুলো টাইনি পয়েন্ট ম্যাসের কালেকশন, তাই না? সবাই একসাথে ঘুরতেছে, তাই আলটিমেটলি ওইটা আবার কত হয়ে যাচ্ছে, এম আর স্কোয়ার। আমরা এটা চাইলে এভাবেও বলতে পারতাম যে না, পয়েন্ট এভাবে এটা না ধরে আমরা বললাম যে আমাদের একটা ম্যাস হচ্ছে ডিএম, সো তার মোমেন্ট অফ ইনার্শিয়া টাইনি, এটা হচ্ছে আর স্কোয়ার ডিএম। আমরা যদি বোথ সাইডে ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাবো আই ইজ ইকুয়াল টু, যেহেতু এখানে সবার আর কনস্ট্যান্ট, সো এইখানে আমি কি চাইলে এটাকে বাইরে নিতে পারবো। আমরা জানি যে আর হচ্ছে নর্মালি ভ্যারিয়েবল, বাট এই কেসের জন্য আর কি অলওয়েজ কনস্ট্যান্ট না। সো আর স্কোয়ার বাইরে গেল, ইন্টিগ্রেশন অফ ডিএম কত, এম। সো আই সমান কত আসলো, এম আর স্কোয়ার। সো ফর এ রোটেটিং রিং অ্যালং, ফর আর রিং রোটেটিং অ্যালং ইটস পারপেন্ডিকুলার অ্যাক্সিস থ্রু দ্য সেন্টার ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া ইজ আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার। এরপর থার্ড এক্সাম্পল, এবার হচ্ছে আরও ইন্টারেস্টিংটা দেখব। এবার হচ্ছে ফর এ রোটেটিং ডিস্ক। এটাকে তুমি চিন্তা করতে পারো যে একটা কয়েন কি ভিতরে জিনিসপত্র আছে, এটা রিংয়ের মতো না যে মাঝখানে কিছু নাই, একটা ডিস্ক, ঠিক আছে? একটা ডিস্কের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া কীভাবে হয়, কীরকম হয়? আমরা এই যে একটু আগে রিং করলাম, একটা রিংয়ের কি জাস্ট একটা পেরিমিটার আছে, মানে কি একটা লেংথ আছে, সো এর জন্য এটা কি একটা 1D অবজেক্ট। বাট আমরা যদি এখন একটা ডিস্ক নিই, একটা ডিস্ক কি অবজেক্ট বলো তো, কত ডাইমেনশনের? হ্যাঁ, মানে ওর একটা এরিয়া আছে, তাই তো? সো আমরা বলতে পারবো যে একটা ডিস্ক হচ্ছে
একটা ডিস্ক হচ্ছে, এটা যদি একটা ডিস্ক হয়, একটা ডিস্ক মানে কি এখানে এটা ভিতর দিয়ে এরকম ভরাট। আচ্ছা আমি একটু দাঁড়াও, একটা জিনিস একটু দেখে নিই, কালার দিয়ে দেওয়া যায় না, আচ্ছা দরকার নেই। সো এখানে এইটা যদি একটা ডিস্ক হয় আমরা বলতে পারি যে এই হচ্ছে একটা ডিস্ক, এটা একটা ডিস্ক। ভিতরে ম্যাস আছে। সো এইখানে তোমার ম্যাসটা কিসে ডিস্ট্রিবিউটেড? একটু আগে আমাদের ম্যাস কিসে ডিস্ট্রিবিউটেড ছিল? রিংয়ের সময় লেংথে ডিস্ট্রিবিউটেড ছিল না? বাট এখানে ম্যাসটা কোথায় ডিস্ট্রিবিউটেড আছে? আমাদের এরিয়াতে, রাইট? এই পুরো এরিয়াতে ম্যাসটা ডিস্ট্রিবিউটেড। আমরা ধরলাম আমাদের এই যে ডিস্কটা, এই ডিস্কটার রেডিয়াস হচ্ছে আর, স্মল আর, আর এই পুরো ডিস্কটার ম্যাস হচ্ছে ক্যাপিটাল এম। এখন আমাকে বলা হয়েছে হোয়াট ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া ইন দিস কেস। এখন আমি এটা তুমি যাতে ইজিলি বুঝতে পারো আমি একটু ভিতরে এটা ফাঁকা করে নিলাম। তুমি ধরে নাও যে এটা ভিতরে জিনিসপত্র আছে। আচ্ছা এটা একটা 2D অবজেক্ট, একটা 2D অবজেক্ট। এখন একটু চিন্তা করো, আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার জন্য যেই প্রিন্সিপালটা ইউজ করি সেটা হচ্ছে ডিআই ইজ ইকুয়াল টু আর স্কোয়ার ডিএম, আর এটাই হচ্ছে কি আসলে আই। ইন্টিগ্রেট করলে আই ইজ ইকুয়াল টু কি ইন্টিগ্রেশন অফ আর স্কোয়ার ডিএম। দ্যাট মিনস আমার প্রত্যেকটা ম্যাসের জন্য আমরা যদি তার ডিস্টেন্স স্কোয়ার করে প্রোডাক্ট করে সাম করতে পারি তাহলে কি আমরা টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়াটা পাবো। আচ্ছা একটু চিন্তা করো তো যে এখানে আমি যদি এই পয়েন্টটা নিই, এইটার ডিস্টেন্স এক ধরনের, আমি যদি এইখানে একটা পয়েন্ট নেই তার ডিস্টেন্স এক ধরনের, একদম আউটার মোস্টের একটা পয়েন্ট নেই তার ডিস্টেন্স এক ধরনের। সো ডিস্টেন্সটা কি এখানে চেঞ্জিং না? তাহলে এখানে কি আমি আর কে বাইরে নিতে পারবো? আচ্ছা এখন আমরা একটা খুব ইন্টারেস্টিং জিনিস করব যেটা ইন্টিগ্রেশনে খুব অহরহ করা হয় এবং এই আইডিয়াটা অনেক ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমরা এখানে একটু চিন্তা করে দেখো তো, একটা ডিস্ক তাকে কি অনেকগুলো রিংয়ের কালেকশন হিসেবে বলা যায় না? এই একটা রিং, এই একটা রিং, এই একটা রিং, অনেকগুলো আলাদা আলাদা রেডিয়াসের রিং হিসেবে আমরা কি তাকে ইমাজিন করতে পারি, রাইট? এখন তুমি একটু আগে কি বের করে আসছো? একটা রিংয়ের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে আসছো না? সেটা কত ছিল একটা রিংয়ের জন্য? এম আর স্কোয়ার। এখন তুমি এখানে কি করলা যে তুমি এরকম একটা আইডিয়া করছো, আচ্ছা আমি যদি এইখানে প্রত্যেকটা রিংয়ের জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে সাম আপ করে দেই তাহলে কি আমার টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের হয়ে যাবে না? এটুকু বুঝছো? আমি আমার এই ডিস্কটাকে ইনফাইনাইটটা রিংয়ে ডিভাইড করলাম, মানে এরকম এই একটা টাইনি রিং, এই একটা টাইনি রিং, এই একটা টাইনি রিং, এই 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 এরকম ইনফাইনাইটটা রিংয়ে আমি তাকে ডিভাইড করলাম। প্রত্যেকটার মোমেন্ট অফ ইনার্শিয়া যদি আমি অ্যাড করতে থাকি তাহলেই কি আমার টোটাল ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া বের হয়ে যাবে না? আচ্ছা এখন দেখো আমরা এখানে তাহলে এক কাজ করি, আমরা যে কোনো একটা ডিস্টেন্স নিলাম, এই ডিস্টেন্সটা হচ্ছে আমি ধরলাম এক্স, এই ডিস্টেন্সটা হচ্ছে সেন্টার থেকে এক্স, এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, মানে আরবিট্রারি একটা ভ্যারিয়েবল আমি চুজ করছি। এখন এই এক্স রেডিয়াসের একটা রিং আমি ইমাজিন করলাম, এই এক্স রেডিয়াসের একটা রিং আমি ইমাজিন করলাম। ওকে এটুকু বুঝছো? খাতায় তুলতেছো? আচ্ছা এখন আমাদের এই ডিস্কে ম্যাসটা কোথায় ডিস্ট্রিবিউটেড? আচ্ছা আরেকটা জিনিস একটু বলি, এইখানে একটু লিখে রাখো ইউনিফর্ম ম্যাস ডিস্ট্রিবিউশন, হেডিংয়ে লিখে রাখো ইউনিফর্ম ম্যাস ডিস্ট্রিবিউশন। মানে এখানে আমরা যতগুলো ফর্মুলা ডিরাইভ করব এগুলো এরকম হবে যে ম্যাসগুলো কোথাও বেশি কোথাও কম এরকম না, সব জায়গায় একই ডেন্সিটি, ঠিক আছে? ডেন্সিটিটা সেম।
আচ্ছা, এখন এখানে আমার ম্যাসটা কি তোমার এরিয়াতে ডিস্ট্রিবিউটেড। তাহলে একটা রিং যখন আমরা নেই, একটা রিংয়ের জাস্ট কি আছে, একটা লেংথ আছে, তাহলে এখানে কি কোনো ম্যাস আছে? না, আমরা তো জানি যে এখানে আসলে ম্যাস কিসে থাকে, এরিয়াতে থাকে। তাহলে আমি যদি একটা রিং নেই, একটা রিংয়ের কি কোনো এরিয়া আছে? তাহলে আমরা ওর ম্যাস কীভাবে পাবো? সো আমি এখন একটা কাজ করব, যেহেতু আমাদের এটা একটা রিং, আমরা এখানে এক কাজ করি। দেখো, আমরা এক কাজ করলাম, এই রিংটার খুব টাইনি একটা থিকনেস চুজ করলাম, খুবই টাইনি একটা থিকনেস চুজ করলাম সাইডে, আউটসাইডে, ঠিক আছে, এই যে এই বাইরে এরকম। বুঝতেছো তুমি? আর এই যে থিকনেসটা, এটা কি খুবই টাইনি একটা থিকনেস না? আমরা এই থিকনেসটাকে বললাম ডিএক্স। কেন? কারণ আমাদের এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স। আইডিয়াটা হচ্ছে এরকম, আমি এখান থেকে হেঁটে এইটুকু আসছি এক্স, দেন আরেকটু সামনে হাঁটছি, যেটা আমাকে এক্সট্রা কোনো কস্ট, যেটার জন্য আমার কোনো সমস্যা হচ্ছে না, কারণ এটা এতই ছোট যে এটা আসলে কিছুই ম্যাটার করতেছে না। সো আমরা এখানে কি করলাম, একটু দাঁড়াও, এখানে আমি একটু ঝামেলা হইতেছে। হ্যাঁ, আমরা এখানে কি করলাম, খুব টাইনি একটা থিকনেস নিলাম। ওকে, এখন দেখো তো, এইখানে একটা রিংয়ের আমরা জানি কোনো এরিয়া নাই, বা যেই একটা টাইনি থিকনেস নিলাম, আমি কি এখানে একটা টাইনি এরিয়া পেয়ে যাচ্ছি না আউটসাইডে? এই যে একটা টাইনি এরিয়া পাচ্ছি। এই এরিয়াটা কত বলতে পারবা? আচ্ছা, এই এরিয়াটা কি খুবই স্মল একটা এরিয়া, আমরা এটাকে ডিএ লিখলাম। এই এরিয়াটা কত হবে বলতে পারবা? এই যে আউটসাইডের এরিয়াটা তুমি 9-10 একভাবে করছো, যে এই পুরো বিগার সার্কেলটা হচ্ছে পাই এক্স প্লাস ডিএক্স হোল স্কোয়ার মাইনাস ছোট সার্কেলটা হচ্ছে পাই এক্স স্কোয়ার, রাইট? এটাই কি আমার এই এরিয়াটা। বাট এখানে এত কষ্ট করে করা লাগে না, আমি একটা সুন্দর ওয়ে বলবো। দেখো, এটাকেই যদি আমরা ক্যালকুলেট করি, কি আসে, পাই এক্স স্কোয়ার পাই ডিএক্স স্কোয়ার ডিএক্স হোল স্কোয়ার প্লাস পাই 2x ডিএক্স মাইনাস পাই এক্স স্কোয়ার। ওকে, এই পাই এক্স স্কোয়ার মাইনাস পাই এক্স স্কোয়ার কাটা, আর এইটা দেখো, তুমি একটা খুব মানে জিরোর কাছাকাছি একটা টার্ম, যেটা হচ্ছে ধরো এরকম অনেক ছোট, এটাকে যদি স্কোয়ার করো, এটার আর কিছু থাকবে? তাহলে ডিএক্স স্কোয়ার কি আসলে, ডিএক্স নিজেই জিরোর কাছাকাছি, তাহলে পাই ডিএক্স স্কোয়ার কি পুরোপুরি জিরো না? ঠিক আছে, এই যে আমরা লিমিটের আইডিয়া কাজে লাগাচ্ছি, ঠিক আছে। সো এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, 2πx dx। এইটা গেল একটা প্রুফ। আমরা আরেকভাবে জিনিসটা প্রুফ করতে পারি। দেখো, আমাদের এই টাইনি এরিয়াটা বের করতে হবে। আমরা কি করলাম, এই যে আমাদের যে ইয়েলো কালারের যে রিংটা আছে, এই রিংটাকে আমরা কি করলাম, কেচি দিয়ে কেটে দিলাম, দেন একটা সোজা লাইন বানাইলাম। এই লাইনটার লেংথ কত বলো তো? 2πx। আর এই পুরো লেংথটার উপর খুব টাইনি একটা উইথ আছে, সেই উইথটা কত? dx, রাইট? এই যে তুমি এখান থেকে কেটে দাও, দেন সোজা করো, দেখো 2π। তাহলে এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া কত? তুমি কিন্তু এগুলো বইয়ে পাবা না, ঠিক আছে? সো খুব ভালোভাবে খেয়াল করো, বইয়ে যে কি লেখছে কিছু বুঝতে পারবো না। সো এটার এরিয়া কত? 2πx dx। সো এটুকু আমাদের ক্লিয়ার। এখন আমি একটু আবার মুছে ফেলি। ওকে, সো আমরা এখানে এই টাইনি লিটল এরিয়াটা পেলাম, সেটাকে আমরা ডিএ বলতেছি। এই ডিএ ইজ ইকুয়াল টু 2πx dx। ওকে, বাট এটা কি স্টিল আমার একটা রিং, তাই তো? এটা তো আর ডিস্ক হয়ে যায়নি, এটা কি একটা রিং। আচ্ছা, এখন একটা জিনিস চিন্তা করো, আমার এই পুরা ডিস্কটার, আচ্ছা আমি এটা ক্যাপিটাল এম না লিখে স্মল এম লিখি, পুরা ডিস্কটার ম্যাস যদি এম হয়, তাহলে এই রিংটার ম্যাস কত? ইউনিটারি মেথড, আমার এই পুরা ম্যাসটা কত এরিয়াতে ডিস্ট্রিবিউটেড আছে?
পুরোটা কত? পাই স্মল আর স্কোয়ার, রাইট? এই যে এই পুরো ম্যাসটা এই পুরো ডিস্কের এরিয়াতে ডিস্ট্রিবিউটেড, তাহলে এটা কততে ডিস্ট্রিবিউটেড আছে? পুরো পাই আর স্কোয়ার এরিয়াতে, রাইট? সো আমরা এখান থেকে বলতে পারি পাই আর স্কোয়ার, যেহেতু এটার ইউনিফর্ম ম্যাস ডিস্ট্রিবিউশন, মানে সব জায়গায় ডেনসিটি বা ডিস্ট্রিবিউশনটা সেম, তাহলে আমরা বলতে পারি পাই আর স্কোয়ার মিটার স্কোয়ার, পাই আর স্কোয়ার এরিয়াতে যদি ম্যাস থাকে এম, তাহলে 2πx dx-এ থাকবে m ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার ইন্টু 2πx dx। ক্লিয়ার এটা? বুঝছো এটা? আর এই ম্যাসটা কি? আমার এই পুরা রিংয়ের ম্যাস। আচ্ছা, এখন আমাদের এই রিংটা এই পুরা ডিস্কের কম্প্যারিজনে খুবই টাইনি একটা পার্ট না? এখানে তো ইনফাইনাইটটা রিং আছে এরকম, তাই না? তাহলে ওর ম্যাসটাও কি খুব টাইনি না? তাহলে ওর ম্যাসটাকে আমি ডিএম লিখতে পারি, আর এই ডিএমই আসলে কি? এই যে এইটা। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? যে ম্যাস অফ দিস টাইনি লিটল রিং ডিএম ইজ ইকুয়াল টু এম ইন্টু 2πx dx ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার। ক্লিয়ার এইটুক? আমরা আরেকভাবে করতে পারি। আমরা এভাবে চিন্তা করি যে আমাদের এইখানে ম্যাসটা কিন্তু এরিয়াতে ডিভাইডেড, সো এখানে কিন্তু ডেনসিটি বলতে আমরা যেটা বলছি যে ভলিউম ম্যাস ডেনসিটি, এরকম কিছু নাই। মানে ডেনসিটি মানে যে এম বাই ভি, এরকম না। এখানে পুরো ব্যাপারটা হচ্ছে একটা সারফেস ম্যাস ডেনসিটি। সারফেস ম্যাস ডেনসিটিকে সিগমা দিয়ে এক্সপ্রেস করে। ওকে, এটা তুমি সামনে দেখবা। এই সিগমা ইকুয়ালস মানে কি? ম্যাস ডিভাইডেড বাই এরিয়া। আচ্ছা, আমাদের এইটা যদি একটা ইউনিফর্ম ম্যাস ডিস্ট্রিবিউশন হয়, তাহলে সব জায়গায় সারফেস ম্যাস ডেন্সিটিটা সেম। সো সিগমা ইকুয়ালস কত লেখা যায়? এম ডিভাইডেড বাই এ, উইচ ইজ এম ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার। ক্লিয়ার এটুক? বুঝছো এটা? সিগমা হচ্ছে তোমার সারফেস ম্যাস ডেন্সিটি। মানে আমরা নর্মালি ডেন্সিটি বলতে যেটা বুঝি ওইটাকে বলা হয় ভলিউম ম্যাস ডেন্সিটি, আর সিগমাকে বলা হয় সারফেস ম্যাস ডেন্সিটি। মানে যদি ম্যাস শুধু একটা সারফেসের উপর থাকে, সারফেসের জন্য মানে এরিয়া দিয়ে ডিভাইড হয়, পার ইউনিট এরিয়াতে কত কেজি ম্যাস আছে, এটাই। বুঝছো এটা? আচ্ছা, আর এই রিংটার ক্ষেত্রে চিন্তা করো। এই রিংটাতে ম্যাস আছে ডিএম আর এরিয়া হচ্ছে ডিএ। এইটারও ডেন্সিটি তাহলে কি সিগমাই না? কারণ আমরা তো জানি এই পুরা ডিস্কটা সব জায়গায় ডেন্সিটি সেম। তাহলে আমরা পুরা ডিস্কের জন্য যখন ডিসকাস করব তখন এটা, আর যদি শুধু রিংয়ের জন্য ডিসকাস করি তখন শুধু এইটা না? ওর তো ম্যাস আছে জাস্ট এই জায়গাতেই, এই যে টাইনি একটা এরিয়া যে চারপাশে এইটাতে। বুঝছো এটা? সো ডিডি এই ডিএম বাই ডিএ এটা সমান কি? সিগমা, রাইট? তাহলে ডিএম ইকুয়ালস কত? সিগমা টাইমস ডিএ। অর এভাবে বলতে পারো যে 1 মিটার স্কোয়ারের ম্যাস হচ্ছে সিগমা, তাহলে ডিএ মিটার স্কোয়ারের ম্যাস হচ্ছে সিগমা টাইমস ডিএ, সেটাই কি? ডিএম। বুঝছো? আর সিগমা কত? পাই এম বাই পাই আর স্কোয়ার, আর এই ডিএ কত? 2πx dx। একই জিনিস আসছে না? এইটুক তোমার খাতায় তোলা হইলে আমি বুঝলে আমাকে বলো। এই যে সাইড চেঞ্জ করছি, অথবা এইখানে দেখো 1 মিটার স্কোয়ারের ম্যাস হচ্ছে সিগমা, তাহলে ডিএ মিটার স্কোয়ারের। এখন বুঝছো? ক্লিয়ার এটা? কোনটা?
এটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি একটু তোমার এটা একটু রিমুভ করো তো, এটা নাইলে থেকে যাবে, আমি পারবো না। হ্যাঁ গেছে। এখানে দেখো এই যে সিগমা হচ্ছে এম বাই পাই আর স্কোয়ার, আর ডিএ হচ্ছে এই যে 2πx dx, এই যে এটার এরিয়া 2πx dx। এখন ক্লিয়ার? সো তুমি যেভাবে কমফোর্ট ফিল করো, তুমি যদি তোমার কাছে যদি মনে হয় যে আমি ডেনসিটি দিয়ে ভালো বুঝতেছি তাহলে ওইভাবে, আর ডিরেক্ট ইউনিটারি মেথড অ্যাপ্লাই করলেই এখানে এমনিই বোঝা যায় যে ডিএম ইজ ইকুয়াল টু এম ইন্টু 2πx dx ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার। সো এটাকে সিম্পলিফাই করলে কি আসে দেখো, পাই পাই কাটা চলে যায়, এটা আসে 2mx dx বাই আর স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, এখন আমার কাছে তুমি এই ডিস্কটার কথা ভুলে যাও, তুমি এখন একটু চিন্তা করো, আমি এই ডিস্কটাকে এখানে থেকে মুছে দিচ্ছি। এখন চিন্তা করো তোমার কাছে একটা রিং আছে যার ম্যাস হচ্ছে ডিএম, যার রেডিয়াস হচ্ছে এক্স, তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত? ডিএম, ডিএম রেডিয়াস হচ্ছে এক্স, আমরা যেভাবে ধরছিলাম। তাহলে এই পার্টিকুলার রিংটার ডিএম এক্স স্কোয়ার, আর এটা কি একটা টাইনি লিটল রিং, তাহলে তার মোমেন্ট অফ ইনার্শিয়াটাও খুব টাইনি, ডিআই, আর এটাই সমান কত? ডিএম ইন্টু এক্স স্কোয়ার। এটুক বুঝছো? আচ্ছা এবার আচ্ছা এখন একটা জিনিস চিন্তা করো তো, আমরা যদি আরেকটা রিং নিতাম যেটার সাইজ হচ্ছে একটু ছোট, বাট আমরা বললাম ওরও রেডিয়াস হচ্ছে এক্স, মানে এক্সের ভ্যালুটা একটু আলাদা, ওর জন্য কি এটা সেম হইতো না? মানে মোমেন্ট অফ ইনার্শিয়াটা আমরা এখানে ডিআই থেকে দেখো লিখতে পারি ডিএম হচ্ছে 2mx dx, এই যে এখান থেকে 2mx dx ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। এখানে এই ডিআইটাও অ্যাকর্ডিংলি চেঞ্জ হইতো না যদি আমরা একটা ছোট রেডিয়াসের একটা রিং নিতাম? সো এখান থেকে আমরা বলতে পারি ডিআই ইজ ইকুয়াল টু 2m বাই আর স্কোয়ার এক্স কিউব ডিএক্স। এখানে চেঞ্জিং কে? এক্স চেঞ্জিং, তাই না? আর বাকি সবাই তো কনস্ট্যান্ট, আরও কনস্ট্যান্ট, এমও কনস্ট্যান্ট। এই এক্সের উপর চেঞ্জ হয়, এই ম্যাসও চেঞ্জ হয় এক একটা টাইনি রিংয়ের, আবার এই এক্সের উপর তো ডিস্টেন্সটাও কি হচ্ছে, এক্সের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। আচ্ছা এখন আমাদের এখানে আমরা বলতেছি যে আমাদের এখানে অ্যাকচুয়ালি অনেক গুলা রিং আছে, এই রিংগুলা রেডিয়াসের রেঞ্জ কীরকম একটু চিন্তা করো তো। এই যে রিংগুলা, এখানে আমরা যে রিংগুলা নিব, রেডিয়াসের রেঞ্জটা কীরকম, মানে কত থেকে কতর মধ্যে? গুড। সো আমাদের এখানে রেডিয়াসের রেঞ্জটা কি 0 থেকে আর এর মধ্যে, এক্স সমান 0 অ্যাটলিস্ট, আর এক্স সমান কি আর। তার মানে আমরা যদি এখন সবগুলো তোমার রিংয়ের মোমেন্ট অফ ইনার্শিয়া সামেশন করি, দ্যাট ইজ ইন্টিগ্রেশন করি, এখানে যেহেতু 2m বাই আর স্কোয়ার কনস্ট্যান্ট আমরা এটাকে বাইরে রাখতে পারি, এখন যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো? টোটাল ডিস্কেটটা পেয়ে যাব না? আর এখানে লিমিট কত থেকে কত হবে? দেখো একদম প্রথম যে রিংটা, একদম সবচেয়ে ছোট যে রিংটা, তার জন্য এক্সের ভ্যালু কত? 0। আর একদম আউটার যে রিংটা তার জন্য এক্সের ভ্যালু কত? আর। আচ্ছা, আর এক্সের ভ্যালু যখন 0 তখন কি কোনো মোমেন্ট অফ ইনার্শিয়া ছিল? তুমি জাস্ট একটু ইমাজিন করো, এক্সের ভ্যালু আর, এখন কি তোমার কাছে কোনো মোমেন্ট অফ ইনার্শিয়া আছে? না। সো ওই সময় তোমার মোমেন্ট অফ ইনার্শিয়া কত? 0। আর তুমি যখন সবাইকে সামেশন করলা একদম 0 থেকে আর পর্যন্ত সবাইকে, তুমি ফাইনালি কি পেয়ে গেছো আউটপুট হিসেবে? টোটাল ডিস্কের মোমেন্ট অফ ইনার্শিয়া না? সেটা কি আই। সো এখানে আই এর লিমিটটা কত থেকে কত হবে? 0 থেকে আই পর্যন্ত। ঠিক আছে, এটুকু ক্লিয়ার? আচ্ছা এবার দেখো ডিআই কে ইন্টিগ্রেট করলে কি আসে? আই। লিমিট কত? 0 থেকে আই। আর 2m বাই আর স্কোয়ার এক্স কিউবকে ইন্টিগ্রেশন করলে কি আসে বলতে পারবা?
এই যে এটাকে ইন্টিগ্রেশন করলে, হ্যাঁ x টু দি পাওয়ার 4। সো এখান থেকে আমরা পাবো x টু দি পাওয়ার 4, বাট আমাদের এখানে লিমিট অ্যাপ্লাই করতে হবে 0 টু r। আচ্ছা, লিমিট অ্যাপ্লাই করার রুল কি? i এর জায়গায় একবার আপার লিমিট মাইনাস r টু দি পাওয়ার 4/4 মাইনাস 0 টু দি পাওয়ার 4/4। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, i ইজ ইকুয়াল টু mr²/2। দেখছো এখানে মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলাটা চেঞ্জ হয়ে গেছে একটা ইসের জন্য। সো একটা রোটেট, এইটুক তুলছো তুমি? সো ফর এ রোটেটিং ডিস্ক আমরা যে ফর্মুলাটা পেলাম, দেখো আমরা রিংয়েরটা ইউজ করে একটা ডিস্কেটটা বের করে ফেলছি। মানে ইন্টিগ্রেশন এভাবেই কাজ করে, তুমি একটা ছোট জিনিস বের করবা, সেটা থেকে বড়টা বের করবা। যেমন আমরা পয়েন্ট থেকে রিং, রিং থেকে ডিস্ক, ঠিক আছে? সো ফর এ রোটেটিং ডিস্ক যার ম্যাস হচ্ছে এম, রেডিয়াস হচ্ছে আর, তার সেন্টার দিয়ে পারপেন্ডিকুলার যে অ্যাক্সিস সেইটার রেসপেক্টে তার মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে হাফ mr²। ক্লিয়ার? এটা মুখস্থ রাখতে হবে। এটা টিটিএম থাকবে। টিটিএম মানে কি বলতো? টানা টানা মুখস্থ, ঠিক আছে? এগুলো খুব বেশি পরীক্ষায় আসে। সো আমাদের এই ফর্মুলা মুখস্থ রাখতে হবে। পরীক্ষায় ডেরিভেশন আসবে না, বাট পরীক্ষায় তোমার এটা রিলেটেড ডিরেক্ট ম্যাথ দিবে। বলবে যে একটা 2 মিটার রেডিয়াসের একটা ডিস্ক যার ম্যাস হচ্ছে 4 কেজি, হোয়াট ইজ ইটস মোমেন্ট অফ ইনার্শিয়া, ঠিক আছে? আর এই ডেরিভেশনগুলো কিন্তু খুব কম জায়গাতেই দেখায়। তুমি যদি ধরো রাজুকেই পড়ো বা অন্য যে কোনো কলেজ, কোথাও এই ডেরিভেশন জীবনেও দেখাবে না, ঠিক আছে? জাস্ট কয়েকটা ফর্মুলা আছে যে ডিস্কের জন্য হাফ mr², তারপর রিংয়ের জন্য mr², তারপর হলো স্ফিয়ারের জন্য 2/3 mr², সলিড স্ফিয়ারের জন্য 2/5 mr², তারপর একটা ওই যে আমি একটু আগে বলছিলাম একটা রডের জন্য এটা হচ্ছে তোমার যদি সেন্টার দিয়ে ঘুরে ml²/12, আর যদি সেন্টারের বাইরে দিয়ে ঘুরে সেটা হচ্ছে ml²/3। এরকম আমরা এগুলোই এখন দেখবো আস্তে আস্তে। দেখছো এগুলো সবসময় মুখস্থ রাখতে হবে। এখন মুখস্থও রাখতে হবে অ্যান্ড কীভাবে আসছে সেটাও জানতে হবে। আদারওয়াইজ তোমাকে যখনই একটু পেঁচায় একটা ম্যাথ দিবে, তুমি কিন্তু আর করতে পারবে না, ঠিক আছে? সো আমাদের এটা খুব ভালোভাবে বুঝতে হবে। ওকে, সো এবার আচ্ছা আমরা একটু দেখি কয়টা বাজে, ধরো। এবার আমরা আরো 2টা এক্সাম্পল দেখব। থার্ড এক্সাম্পল। আচ্ছা, তুমি একটা জিনিস বুঝতেছো যে আমরা একটু আগে কি বের করলাম? এটা হচ্ছে আগেটা ছিল 3, এটা হচ্ছে 4। আমরা প্রথমে ছিল একটা পয়েন্ট থেকে একটা রিং থেকে কি একটা ডিস্ক। আস্তে আস্তে আমরা ডাইমেনশন আপগ্রেড করছি। এটা হচ্ছে 0D, এটা হচ্ছে 1D, এটা হচ্ছে 2D। এর পরেরটা কি হবে বলো তো? 3D। অ্যান্ড সেই অবজেক্টটা কি হবে? হ্যাঁ, না 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 না, একটা স্ফিয়ার হবে। একটা স্ফিয়ার কি আসলে অনেকগুলো টাইনি ডিস্কের কালেকশন, এক রেডিয়াসের ডিস্কের কালেকশন। আবার এটা থেকে সিলিন্ডারও বানানো যায়, যে একটা সিলিন্ডার হচ্ছে আসলে একটা সলিড সিলিন্ডার হচ্ছে একই রেডিয়াসের অনেকগুলো তোমার ডিস্কের কালেকশন, ঠিক আছে? অ্যান্ড এইভাবেই এই যে আমরা এই যে যেমন তুমি কি 9-10-এ কখনো পড়ছিলা যে এটার ভলিউম যে 4/3 πr3, এটা কিভাবে আসছে? কোনো ডেরিভেশন ছিল? হ্যাঁ, বলছিল যে হায়ার ক্লাসে গেলে এটা শিখবা। এটা আসলে এই যে ইন্টিগ্রেশন ইউজ করে, এই যে আমরা এই একটা টাইনি ডিস্ক নিব অ্যান্ড সেই টাইনি ডিস্কটার একটা হাইট নিব, অ্যান্ড দেন আমরা কি করব? এই সবগুলোকে সাম আপ করবো, দেখবো যে 4/3 πr3 আসছে। ক্লিয়ার? আচ্ছা, এইটা মুছি। আমরা আজকে এটা দেখবো যে এই ভলিউমটা কীভাবে বের হয়, কারণ এই ভলিউমটা কীভাবে বের হয় এটা যদি না বুঝো তাহলে তুমি এটার মোমেন্ট অফ ইনার্শিয়াটাও বুঝবা না, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু সামনে আগাই। আমরা এখানে আরও 2টা বেসিক মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব। এটা হচ্ছে যেটা একদম বাসায় টেস্ট করা যায় মোমেন্ট অফ ইনার্শিয়া। ধরো একটা
থিন একটা রড আছে, একটা থিন রড। এই রডটার সেন্টার দিয়ে একটা অ্যাক্সিস যাচ্ছে, বা ধরো এটা একটা পেন, তুমি তোমার পেনটাকে টেবিলের উপর রাখলা, মাঝখানে আঙ্গুল দিয়ে চেপে ধরলা। এখন কি করতেছো, এই রডটাকে এভাবে ঘুরাচ্ছ, মানে এই অ্যাক্সিসের রেসপেক্টে তুমি এটাকে ঘুরাচ্ছ। এই যে রডটা, এই রডটার ম্যাস হচ্ছে এম, আর এই যে রডটা আমরা আঁকছি এই রডটার লেন্থ হচ্ছে এল। আমাদেরকে বললো এই রডটার মোমেন্ট অফ ইনার্শিয়া কত। তুমি কি বুঝতে পারছো সিনারিওটা? এখন দেখো, আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার আইডিয়া হচ্ছে আমরা এক একটা পয়েন্ট ম্যাস নিব, তার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া বের করে কি করব, ইন্টিগ্রেশন করব অথবা সামেশন করব। তুমি একটু চিন্তা করো যে এইখানে আমরা যদি এইখানে একটা পয়েন্ট ম্যাস নেই, আচ্ছা একটা রড তার কি জাস্ট একটা লেংথ আছে, আমরা এখানে এটাও ধরলাম যে এই রডটার উইথ যেটা সেটা খুবই নেগলিজিবল, ঠিক আছে? সো ওকে একটা তোমার 1D অবজেক্ট হিসেবে চিন্তা করো, জাস্ট ওর একটা লেংথ আছে, কোনো উইথ বা হাইট নেই, ঠিক আছে? বাট নর্মালি তো একটা রডের অ্যাকচুয়ালি একটু ভলিউম তো অবশ্যই আছে যে কোনো ম্যাটেরিয়ালের। আচ্ছা, সো এইখানে ম্যাসটা কোথায় ডিস্ট্রিবিউটেড বলো তো? লেংথে, রাইট? আর এটাও কি ইউনিফর্ম ম্যাস ডিস্ট্রিবিউশন। আমরা এখানে সব জায়গায় এইখানে আমাদের অ্যাকচুয়ালি ম্যাসের যে ডেন্সিটিটা কাজ করে সেটা হচ্ছে লিনিয়ার ম্যাস ডেন্সিটি, কারণ আমরা এখন কি একটা লাইনের উপর আছি। লিনিয়ার ম্যাস ডেন্সিটি, লিনিয়ার ম্যাস ডেন্সিটিকে তোমার ল্যামডা দিয়ে এক্সপ্রেস করা হয়, ঠিক আছে? ল্যামডা মানে হচ্ছে যে পার ইউনিট লেংথে আমার কতটুক ম্যাস আছে। তাহলে এই রডটার পার ইউনিট লেংথে কতটুক ম্যাস আছে? ল্যামডা, m/l, কেজি পার মিটার। আচ্ছা, এখন আমরা যদি এইখানে একটা পয়েন্ট ম্যাস নেই, সে সেন্টার থেকে ধরো এক্স ডিস্টেন্সে আছে, আমরা যদি এইখানে একটা ম্যাস নেই, সে কি সেন্টার থেকে একই ডিস্টেন্সে আছে? না। সো এখানে আমার ডিস্টেন্সগুলো কি ভ্যারিয়েবল। সো আমরা এইটুকু অ্যাটলিস্ট কমন সেন্স খাটায় বুঝতেছি যে আচ্ছা এখানে আমার ইন্টিগ্রেশন অবশ্যই করা লাগবে। এখন একটু চিন্তা করো, এই যে টাইনি একটা ম্যাস, এই ম্যাসটার ভ্যালু আমি ধরলাম ডিএম, যেহেতু একটা টাইনি ম্যাস ও হচ্ছে ডিএম। আমরা এখানে একটা টাইনি ম্যাস বলতে এই যে এইটুককে বোঝাচ্ছি, জাস্ট এই যে পিঙ্ক কালার যে শেড করছি এইটুক। আচ্ছা, আর এই না, এটা ল্যামডা না, ল্যামডা তো 1 মিটারে যতটুকু, এটা তো একটা রেশিও, m/l এর রেশিও। কোনটা? হ্যাঁ, এটা ল্যামডা, ল্যামডা বলা হয়। আচ্ছা, এবার একটু চিন্তা করো, এই যে একটা টাইনি সেগমেন্ট নিছি, এইটা কি একটা টাইনি লেংথ না? বলো তো এই লেংথটাকে আমি কত লিখব? আমি সেন্টার থেকে এক্স ডিস্টেন্সে গেলাম, দেন আরেকটু সামনে আগাইলাম, যাতে আমার একটা খুবই টাইনি একটা ম্যাস আমি ধরতে পারি। সেটা কত? dx। ওকে, এই লেংথটা কত তাহলে? এই যে এইটুক dx। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমরা একটা টাইনি লেংথ সেগমেন্ট নিব, ঠিক আছে? ধরো এখানে আমরা একটা টাইনি লেংথ সেগমেন্ট নিব, মানে আমাদের তো এখানে পয়েন্ট ম্যাস বের করতে হবে, বাট এখানে একটা পয়েন্ট নিয়ে লাভ নাই, কারণ একটা পয়েন্টের কোনো ম্যাস এখানে নাই, কারণ এখানে ম্যাসটা কি লেংথে ডিস্ট্রিবিউটেড। সো আমরা একটা ছোট ম্যাস নেওয়ার জন্য আমরা কি করলাম, এইখানে একটা খুব টাইনি একটা সেগমেন্ট নিলাম, এত টাইনি যে এইখানে মানে এইটুক সামনে আগাইলেও আমরা কনসিডার করব যে না আমরা একই ডিস্টেন্সে আছি, কারণ এখানে তো ডিস্টেন্সটা কি সাথে সাথে চেঞ্জ হচ্ছে, যেমন এইখানে গেলেই তোমার একটু ডিস্টেন্সটা বেড়ে যাচ্ছে। বাট আমরা কি করলাম, খুবই টাইনি একদম জিরো লেংথের একটা সেগমেন্ট নিলাম, যার জন্য বলা যায় যে এইখানে অ্যাকচুয়ালি এইটুক ডিস্টেন্সে আমার ডিস্টেন্সটা আনচেঞ্জড, ঠিক আছে? মানে এটা একটা পয়েন্ট ম্যাস। ওকে, এটাকে আমরা বলতে পারি একটা পয়েন্ট ম্যাস। এই পয়েন্ট ম্যাসটার তুমি একটু চিন্তা করে দেখো যে এই পয়েন্ট ম্যাসটার আমরা লেংথ তাহলে কত বলবো? dx, ঠিক আছে? মানে ব্যাপারটা এরকম, ইন্টিগ্রেশনের এটাই হচ্ছে বেসিক রুল,
যে আমরা একটা লেন্থ যাব বা একটা ডিস্টেন্স যাব বা একটা সার্টেন অ্যামাউন্ট যাব, দেন সামনে আরেকটু আগাবো যাতে আমার এটা কোনো ঝামেলা ক্রিয়েট না করে, সেটা কত ডিএক্স। আর এই যে ডিএক্সটা যখন নেই, এইটাই আসলে কি আমার ডাইমেনশন আপগ্রেড করে। মানে যখন এইটুক রাখছিলাম এটা কি আমার 0D ছিল, বা যেই এখন একটু সামনে আগাইছি এটা কি একটা লেন্থ পাইছে, এখন এটা কি হয়ে গেছে 1D। ঠিক আছে, এটি। এখন এই যে টাইনি সেগমেন্টটা নিলাম, আমরা ধরলাম এই টাইনি সেগমেন্টটার ম্যাস হচ্ছে ডিএম, টাইনি সেগমেন্টটার ম্যাস হচ্ছে ডিএম। তাহলে তুমি বলো তো ডিএম সমান কত লেখা যায়? ল্যামডা ইন্টু ডিএক্স না? কারণ ল্যামডা হচ্ছে কি 1 মিটারে যতটুক ম্যাস, তাহলে আমার এখানে ডিএক্স লেংথে ম্যাস কতটুক হবে? ল্যামডা ইন্টু ডিএক্স। অর তুমি ইউনিটারি মেথড ইউজ করো, এল লেংথে আমার ম্যাস আছে এম, 1 লেংথে আছে এম বাই এল, ডিএক্স লেংথে আছে এম ডিএক্স বাই এল, আর এটাই কি ডিএম। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখন এখান থেকে আমরা পেলাম ডিএম ইজ ইকুয়াল টু এম বাই এল ডিএক্স। আচ্ছা, এই যে টাইনি একটা পয়েন্ট ম্যাস বা পার্টিকেল নিলাম, ওর মোমেন্ট অফ ইনার্শিয়াটাও কি টাইনি ইনাফ হবে? সেটাকে আমরা কি লিখতে পারি? ডিআই। এই ডিআই ইকুয়ালস কত হবে বলো তো? তুমি এখানে এই পুরো রডটার কথা ভুলে যাও, ঠিক আছে? জাস্ট চিন্তা করো একটা পার্টিকেল যার ম্যাস হচ্ছে ডিএম, যে হচ্ছে রোটেশনাল অ্যাক্সিস থেকে এক্স ডিস্টেন্স দূরে। সাবাস। সো এখানে আমার এটা কি হবে? ডিএম এক্স স্কোয়ার, ডিএম টাইমস এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা ডিএম কত? এম ডিএক্স বাই এল। আচ্ছা, এখন আমি যদি টোটাল মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে চাই, উই হ্যাভ টু ইন্টিগ্রেট বোথ দ্য সাইডস। ওকে, এখন এখানে ডিআই এর লিমিট কত হবে? 0 থেকে আই অলওয়েজ, মানে একদম ইনিশিয়ালি ক্যালকুলেশন শুরু করার আগে কোনো মোমেন্ট অফ ইনার্শিয়া নাই, ফাইনালি গিয়ে আই। আর এখানে আমাকে যদি জিজ্ঞেস করা হয় এক্স এর লিমিট কত থেকে কত, দেখো এক্স শুরু হয় কি এই পাশ থেকে না? না, 0 না, দেখো না, এখানে দেখো এইখান থেকে আমরা ডিস্টেন্স ক্যালকুলেট করি, তাই না? এখন এই জিনিসটা হচ্ছে অ্যাক্সিসের মতো, এই পাশে হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? তাহলে এই পাশে আমি কত দূরে ছিলাম? -l/2, আর এই পাশে কত দূরে যাচ্ছি? +l/2। সো লিমিটটা হবে -l/2 থেকে +l/2। এখন এখানে ডিআই কে ইন্টিগ্রেট করলে আই, i-0 i, আর এখানে m/l হচ্ছে কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স ফ্রম -l/2 টু +l/2। m/l এক্স স্কোয়ার ডিএক্স কে ইন্টিগ্রেট করলে আসে x³/3, রাইট? এখানে আসবে -l/2 টু +l/2। দেখো আমরা কিন্তু ইন্টিগ্রেশন পারি না, বাট ওই জাস্ট একটা ফর্মুলা জানলেই কিন্তু আমাদের ফিজিক্সের ম্যাক্সিমাম ইন্টিগ্রেশন কভার হয়ে যায়। আর ওই যে আরেকটা বলছিলাম যে ইন্টিগ্রেশন অফ 1/x হচ্ছে তোমার লন অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স, আর সাইন কজেরটাও জানতে হবে। এখানে লিখে দিই, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স হচ্ছে কজ এক্স মাইনাস কজ এক্স, আর ইন্টিগ্রেশন অফ কজ এক্স ডিএক্স হচ্ছে সাইন এক্স প্লাস সি। সো এই ইন্টিগ্রেশনগুলোই আসলে আমাদের পুরো ফিজিক্সে বলতে গেলে লাগে ম্যাক্সিমাম কেস। আচ্ছা, সো এখান থেকে m/l x³/3, x এর জায়গায় একবার কি বসবে? l/2, সো এটা আসবে l³, আমরা এই 3টাকে বাইরে নিয়ে আসতে পারি চাইলে, সো m/3l l³/8 মাইনাস -l³/8, অ্যান্ড এটা হবে m/3l 2l³/8, which is ml²/12. সো আমাদের ডেরিভেশন ডান এটা। সো আমরা এখানে, আচ্ছা তোমাকে আরেকটা কথা বলি, এখানে আমরা চাইলে লিমিটটা -l/2 থেকে l/2 না লিখে
আমরা এইভাবে চিন্তা করতে পারি, আমরা অলওয়েজ ফিজিক্সে যে কোনো একটা জিনিসের প্রুফের ক্ষেত্রে সিমেট্রি কাজে লাগাইতে পারি। আমরা বলতে পারি আচ্ছা এই সাইডটা আর এই সাইডটা কি একদম একই না? হ্যাঁ, মানে এই যে রাইট সাইডটা আর এটা, তাহলে আমরা এক কাজ করি, আমরা এই বাম পাশের টু ক্যালকুলেট করব না, আমরা শুধু ডান পাশের এই 0 থেকে L/2 ক্যালকুলেট করব, বাট যেহেতু বাম পাশেও আছে তাহলে পুরো রেজাল্টটাকে কি করব, ডাবল করে দিব। ঠিক আছে, তো এখানে এইভাবেও হয় যে 0 to L/2 ইন্টু একটা 2 দিয়ে দিবা বাইরে। ঠিক আছে, একই। যখন এগুলো ইন্টিগ্রেশন করবা আরও ক্লিয়ার হবে, বাট ওইটা দেরি আছে, বহুত দেরি। এটা ফার্স্ট ইয়ারের লাস্টে বা হয়তো সেকেন্ড ইয়ারে উঠলে তুমি ইন্টিগ্রেশন শিখবে। মানে এর জন্য আমাদের সিলেবাসটা আসলে ঠিক নাই, মানে বইগুলো এমনভাবে সাজানো যে যে ধরো একদমই কিছুই বুঝবে না, একদমই বুঝবে না, যার একটু বেসিক আইডিয়া থাকবে সে অনেক কমফোর্টেবলি ফিজিক্স বুঝতে পারবে। আচ্ছা, সো এখান থেকে আমরা যে ফর্মুলাটা পাচ্ছি সেটা হচ্ছে ml²/12। সো একটা তোমার থিন রড যে কিনা, মানে ধরো তোমার কলম, তুমি যদি কলমটাকে মাঝখানে ধরে ঘুরাও মানে আঙ্গুল দিয়ে সাইডে ঠেলা দিয়ে দিয়ে ঘুরাও, তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত, ml²/12। ক্লিয়ার? এবার আমরা এক কাজ করব, এইটার সাথে একদম এটার সাথেই যে একই টাইপের যে এক্সাম্পলটা আছে সেটা একটু চলে যাবে একই। ওইটা হচ্ছে এই অ্যাক্সিসটা এখানে আর থাকবে না, সবই সেম, জাস্ট একটা জায়গায় একটু চেঞ্জ আসবে। তুমি সেই চেঞ্জটা ধরতে পারো কিনা আমি দেখব। দেখো, সবই সেম, জাস্ট অ্যাক্সিসটা এখন আর এখানে নাই। দেখো, এবার আমাদের অ্যাক্সিস হচ্ছে যে কোনো একটা সাইডে, মানে একটা কলমকে তুমি যদি যে কোনো একটা সাইডে ফিক্সড রেখে ওইটার রেসপেক্টে চারদিকে ঘোরাও, মানে এই জিনিসটাকে যদি এভাবে এই যে এটার চারপাশে এভাবে ঘুরাইতে থাকো একটা স্টিককে, তখন মোমেন্ট অফ ইনার্শিয়া কত? ঠিক আছে, তুমি কি বুঝছো? সিনারিওটা ইমাজিন করতে পারতেছো? মানে এখন এইটাই কি, এই একটা সাইডই কি আমার তোমার অ্যাক্সিস। এখন দেখো এখানে সবই সেম, বাট এখানে আমার ডিস্টেন্সটা কি হবে, এই যে এই পুরোটা হবে কি এক্স, বাকি সব এইগুলো সব একই না? আর এখানে আরেকটা জিনিস চেঞ্জ হবে, সেটা কি বলতো? না, এল ঠিক আছে, মানে লিমিটটা চেঞ্জ হবে, রাইট? এই যে এইটা আর L/-L/2 থেকে L/2 হবে না। এবার লিমিটটা বলো তো কত থেকে কত হবে? হ্যাঁ, ভেরি গুড, সেটা হবে কি 0 থেকে L। সো এখান থেকে আমরা পাবো I is equal to m/L, x² dx কে ইন্টিগ্রেট করলে আসে x³/3, 0 to L, আমরা 3 কে বাইরে নিতে পারি, m/3L, x³ মানে হচ্ছে L³ minus 0³, so which is 1/3 ml²। আমি তোমাকে একদম ফার্স্টের দিকেই বলছিলাম যে এইভাবে ঘুরাইলে মোমেন্ট অফ ইনার্শিয়াটা কি বেশি হয়। দেখো আগের বার ছিল 1/12 ml², এটা কম আর এটা কি বেশি। এর জন্য একটা কলমকে তুমি যদি এক সাইডে রেখে ঘুরাও, তোমার যে পরিমাণ ফোর্স বা এনার্জি লাগবে, মাঝখানে ধরে ঘুরাইলে এনার্জিটা কম লাগবে। বুঝছো? আর রোটেশনের ক্ষেত্রে এই জিনিসটাই হচ্ছে আমাদের তোমার ইন্ডিকেট করে, মানে ইনার্শিয়া ইন্ডিকেট করে, যে ম্যাস একই বাট তুমি কোথায় রেখে ঘুরাচ্ছ তার উপর অনেক কিছু চেঞ্জ হয়। বুঝতে পারছো? এফোর্ট চেঞ্জ হয়। ওকে, সো আমরা আজকে এই পর্যন্তই রাখবো মোমেন্ট অফ ইনার্শিয়া, কারণ আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়ার আরও কয়েকটা ডেরিভেশন বাকি আছে, বাট ওইগুলো একটু বড়। এরকম তোমার হলোস্ফিয়ারেরটা বাকি আছে। আর খুব পপুলার ম্যাথ হচ্ছে যে একটা ফুটবল বা এই যে আমাদের আর্থ তো একটা সলিড স্ফিয়ার, তাই না? সলিড, এটা তো ঘুরতেছে এভাবে। সো এই আর্থের একটা মোমেন্ট অফ ইনার্শিয়া আছে, সেটার উপর ক্যালকুলেট করে অনেক কিছু চেঞ্জ হয়, যে এটা সানের চারপাশে আর্থের রোটেট করতে কত টাইম লাগবে, এগুলো অ্যাকচুয়ালি এই মোমেন্ট অফ ইনার্শিয়া দিয়েই কন্ট্রোল হয়। সো এইগুলো আমরা আস্তে আস্তে দেখবো, হলোস্ফিয়ার, দেন সলিড স্ফিয়ার, দেন সিলিন্ডার, এটসেট্রা। আমি আজকে আর 5 মিনিটের
একটা ছোট জিনিস দেখায় শেষ করব। দেখো, মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা পরের দিন থেকে আবার কন্টিনিউ করব, বাট আমি তোমাকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। আমরা আজীবন পড়ে আসছি যে একটা সার্কেলের এরিয়া হচ্ছে কত, পাই আর স্কোয়ার। তার রেডিয়াস যদি ক্যাপিটাল আর হয় বা স্মল আর হয়, আমরা জানি তার এরিয়া কত, পাই আর স্কোয়ার। আচ্ছা, এবার এটা কিভাবে আসছে আমরা কি জানি? না, তাই না? এটা কিন্তু কোনো সলিড প্রুফ ছিল না। আমরা এক কাজ করতে পারি, একটা সার্কেলের এরিয়া, তাই তো? সো এইটাকে আমরা একটা সার্কেলকে কি হিসেবে চিন্তা করতে পারি বলো তো? অনেকগুলো ছোট রিং হিসেবে চিন্তা করতে পারি না? হ্যাঁ। সো আমরা এখানে এক্স রেডিয়াসের একটা আরবিট্রারি ভ্যারিয়েবল নিলাম, এক্স রেডিয়াসের একটা রিং চিন্তা করলাম, ঠিক আছে? এক্স রেডিয়াসের একটা রিং হিসেবে এখানে চিন্তা করলাম। আচ্ছা, এখন একটা রিংয়ের কি কোনো এরিয়া আছে? নাই। ওর একটা এরিয়া দেওয়ার জন্য আমরা কি করলাম, ওর সাইডে একটা টাইনি একটা থিকনেস নিলাম। এই স্টেপটাই হচ্ছে একটা লেজেন্ডারি স্টেপ, মানে এইটাই সব কিছু চেঞ্জ করে দেবে, ঠিক আছে? এখন এই যে টাইনি এরিয়াটা, এইটা কতটুক বলো তো? না, এরিয়াটা এক্স ডিএক্স। হ্যাঁ, গুড। মানে এই যে আমরা থিকনেসটা নিছি, এই উইডথটা হচ্ছে ডিএক্স, আর এই এরিয়াটা হচ্ছে আমরা একটু আগে শিখে আসছি 2πx টাইমস ডিএক্স। এটা কি একটা টাইনি এরিয়া। আমরা যদি সব এরিয়াকে সাম আপ করি তাহলে আমাদের কি পাওয়া উচিত? এই যে এরকম, এই যে এই কালারের এরিয়া সবগুলো যদি আমরা সাম করি তাহলে কি আমাদের সার্কেলের এরিয়াটা পাওয়া উচিত না? বুঝছো? তাহলে এই যে 0 to a, আর এখানে এক্স এর লিমিট কত থেকে কত? আর একটু রাইট সাইডের ইন্টিগ্রেশনটা আমরা করি। 2π কি কনস্ট্যান্ট, ওকে? ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স ফ্রম 0 to r। এক্স ডিএক্স কে ইন্টিগ্রেট করলে কি আসে? এক্স স্কোয়ার বাই 2, 0 to r। 2 আর এই 2 কাটা, এক্স স্কোয়ারের জায়গায় আর বসাও আর 0 বসাও, শেষ, পাই আর স্কোয়ার। সো বুঝতে পারছো ইন্টিগ্রেশন কত পাওয়ারফুল একটা টুল? ওকে, সো এইভাবে আমরা চাইলেই একটা সার্কেলের এরিয়া বের করতে পারি। আর আরেকটা জিনিস হচ্ছে, দেখো আমার কাছে একটা স্ফিয়ার আছে, ঠিক আছে? এই একটা স্ফিয়ার, যে স্ফিয়ারটার দেখো ভালো করে দেখো, এই স্ফিয়ারটার রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, ওকে? এটার ভলিউম কত বলো তো? হুম, 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। এটাই আমাদের লাস্ট টপিক। দেখো এখন আমরা এটা বের করব। আচ্ছা, একটা স্ফিয়ারকে কি হিসেবে চিন্তা করা যায়? অনেকগুলো টাইনি ডিস্ক বা অনেকগুলো টাইনি সার্কেল, তাই তো? সো আমরা এক কাজ করি, আমরা এইখানে একটা আমি এটা মুছে দিই একটু। হ্যাঁ, আমরা এখানে একটা টাইনি একটা ডিস্ক কল্পনা করলাম, ঠিক আছে? এই ডিস্কটা আমরা ধরলাম এটা সেন্টার থেকে ওয়াই হাইট উপরে, বুঝছো? আর আমরা ধরলাম এই যে ডিস্কটা আমরা নিচ্ছি, এই ডিস্কটার রেডিয়াস হচ্ছে এক্স। মানে আমরা এই যে ডাইমেনশন আপগ্রেড করতেছি। আমরা একদম ফার্স্টে একটা সার্কেলের পেরিমিটার জানতাম, সেটা হচ্ছে 2πr বা 2πx। সেটা থেকে আমরা একটা সার্কেলের এরিয়া বের করে ফেলছি, পাই আর স্কোয়ার। এবার আমরা কি করব? ডাইমেনশন আপগ্রেড করে এবার কি ভলিউমে যাচ্ছি, তাই তো? আমরা এখানে কাজ করলাম, এই যে যেই
ডিস্কটাকে আমরা এখানে চিন্তা করছি, তার রেডিয়াস ধরলাম এক্স। তাহলে এই ডিস্কটার এরিয়া কত বলো তো? পাই এক্স স্কোয়ার, তাই না? একটু আগে তো এইটাই প্রুফ করে আসছি। আচ্ছা, একটা ডিস্কের কি কোনো ভলিউম আছে? না। এখন ভলিউমের জন্য ওর কি লাগবে? একটা আমরা দেখো এখানে সাইডে ছোট করে একটু দেখি, একটা টাইনি হাইট লাগবে না? এরকম, এই যে এইটা ভিতরে, এটা হচ্ছে ওর বেইজের এরিয়া, এই যে এটা হচ্ছে ওর বেইজ এরিয়া, আর এই যে উপরে যতটুক দেখতেছো এটা কি ওর একটা হাইট। এটা কি একটা ছোট সিলিন্ডারের মতো হয়েছে না? এইটার ভলিউম কত? এই টাইনি ইয়াটার ভলিউম কত বলতে পারবা? আচ্ছা, এখানে হাইটটা কত? দেখো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি এইখান থেকে ওয়াই হাইটে উঠলাম, দেন ওকে একটা স্মল হাইট গিফট করলাম, তাই না? তাহলে এই হাইটটাকে কি আমরা ডিওয়াই লিখতে পারি না? এটা কি আসলে এই ওয়াই এর একটা টাইনি পার্ট, বা ওয়াই এর একটু সামনে আগানো, ঠিক আছে? এটা হচ্ছে ওয়াই, এইটুকু হচ্ছে সেই ডিওয়াই। আচ্ছা, এখন তাহলে তুমি বলো তো, এই যে ডিস্কটা, এই টাইনি ডিস্কটা বা টাইনি সিলিন্ডারটা, এইটার ভলিউমটাও খুব স্মল, সেই ভলিউমটা কত? এটা বেজ এরিয়া হচ্ছে পাই এক্স স্কোয়ার, ঠিক আছে? বলো তো এটা, হ্যাঁ কি হবে বলো? না, 2 পাই। আচ্ছা, 2 পাই কেন? হ্যাঁ, পাই এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই। ক্লিয়ার এটা? সো আমরা কি তাহলে এটা ক্লেম করতে পারি না যে আমরা তাহলে সব আলাদা আলাদা রেডিয়াসের যত ডিস্ক আছে সবার ভলিউমগুলো যদি সাম আপ করি, তাহলে আমরা টোটাল এটা পাবো। ওকে, ক্লিয়ার এটা? আচ্ছা, এখন এখানে দেখো দুইটাই ভ্যারিয়েবল, এক্স ইজ অলসো এ ভ্যারিয়েবল, ওয়াই ইজ অলসো এ ভ্যারিয়েবল। আমার ইন্টিগ্রেশন করার সময় একটা জিনিস করতে হয়, সেটা হচ্ছে যে কোনো একটা ভ্যারিয়েবল রাখতে পারবো, মাল্টিপল ভ্যারিয়েবল অ্যালাউড না। আচ্ছা, এখানে দেখো এই লেন্থটা কত বলো তো? না, এই লেন্থটা হচ্ছে ক্যাপিটাল আর, তাই না? বাট এখান থেকে হ্যাঁ এটা ঠিক বলছো যে আর হচ্ছে কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এটা বুঝছো? ওকে, এখন দেখো আমরা এখানে একটা লাইন ইমাজিন করলাম, হ্যাঁ? এই লাইনের সাথে এই যে আমরা এই অ্যাঙ্গেলটাকে বললাম থিটা। তাহলে দেখো তো আসলে এখানে কি বলা যায় না যে থিটা এর উপর বেস করে আমরা আলাদা আলাদা ডিস্ক পাচ্ছি। থিটা যখন আরেকটু বেশি তখন এইখানের ডিস্ক, থিটা যখন নেগেটিভ এদিকে তখন এই ডিস্ক, এই ডিস্ক, এই ডিস্ক, এরকম থিটার রেঞ্জের উপর ডিপেন্ড করে আলাদা আলাদা ডিস্ক পাচ্ছি না? থিটার রেঞ্জ কত থেকে কত বলতে পারবা? আমরা যদি সবগুলো ডিস্ককে অ্যাকুমুলেট করতে চাই, সাম আপ করতে চাই, আমাদের থিটার লিমিটটা দেখো, একদম নিচের ডিস্ক হচ্ছে এইটা, এইখানে থিটা কত? -90 ডিগ্রি। আর একদম উপরে আমার থিটা কত? +90। সো থিটার লিমিটটা আসলে কত থেকে কত? -90 থেকে +90। ওকে, আচ্ছা, এটা যদি থিটা হয় তাহলে দেখো তো এই অ্যাঙ্গেলটাও থিটা না? সিমিলার অ্যাঙ্গেল। এখন একটু চিন্তা করো যে y ইকুয়ালস কত? y ইকুয়ালস হচ্ছে আর সাইন থিটা, ভেক্টর থেকে এটা ক্লিয়ার থাকার কথা, আর x ইকুয়ালস কত? আর কস থিটা। দেখো তো বুঝো কিনা, এটুকু ক্লিয়ার? দেখো এই যে আর কস থিটা হচ্ছে x, আর সাইন থিটা হচ্ছে y। ওকে, এখন আমরা এক কাজ করি, এখানে ব্যাক করো পাই x কে আর কস থিটা। আমরা এই কাজটা কেন করলাম জানো? কারণ এখন ওয়াইও একটা ভ্যারিয়েবল পাইছি, সেটা হচ্ছে থিটা, আর সেটা রেঞ্জটাও খুব ভিজিবল, একদম -90 থেকে +90। এক্স হচ্ছে
আর কস থিটা হোল স্কোয়ার, ডিওয়াই হচ্ছে, আচ্ছা ডিওয়াই এটা আচ্ছা একটু দাঁড়াও তুমি 10 সেকেন্ড দাঁড়াও। আমরা যদি আমি চিন্তা করি যে তোমাকে এটা কীভাবে বোঝানো যায়, দাঁড়াও ডিওয়াই তো আচ্ছা এটা বাদ দাও, আমরা এইখানে থিটাতে নামি, আমরা এক কাজ করি, আমরা এক্স আর ওয়াইতেই থাকি তাহলেও হবে। আমাদের এখানে এই ট্রায়াঙ্গেলটার জন্য দেখো তো ওয়াই ওভার এক্স ইকুয়ালস ট্যান থিটা লেখা যায় কিনা, যাই। আর আচ্ছা না এটাও তো আসলে আসলে ওই অ্যাঙ্গেলেই যাওয়া লাগবে। আচ্ছা শোনো আগেরটাতেই যাই, এটাই ঠিক ছিল, আর কস থিটা, আর এখানে আমার কি লাগবে ডি ওয়াই, ঠিক আছে। তুমি কি ডিফারেন্সিয়েশন পারো? ম্যাথ যেখানে করাচ্ছ এখানে কি ডিফারেন্সিয়েশন হালকা করাইছে? আচ্ছা সমস্যা নাই, আমি তোমাকে একটু বলি। এখানে দেখো আমরা এই আর তো কনস্ট্যান্ট, ওকে, আর তো চেঞ্জ হয়, আমরা ওয়াই বাই আর ইকুয়ালস লিখতে পারি কত, সাইন থিটা, ওকে। তাহলে আমি বোথ সাইডে যদি থিটা দিয়ে ডিফারেন্সিয়েশন করি, ডিডি থিটা অফ ওয়াই বাই আর ইজ ইকুয়াল টু কত হবে, ডিডি থিটা অফ সাইন থিটা। তুমি কি সাইন থিটার ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা জানো? আমি তোমাকে লিখে দিয়েছিলাম এটা। আচ্ছা ডিডি থিটা অফ সাইন থিটা হচ্ছে জাস্ট সিম্পলি কস থিটা, ওকে। আর এই যে ক্যাপিটাল আর এটা কি কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্ট কি চলে যায় ডিফারেন্সিয়েশনের বাইরে, সো এটা কি হবে ডিডি থিটা অফ ওয়াই, ওকে। আর 2 মিনিট লাগবে দেখো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে ডিওয়াই সমান কত, আর কস থিটা ডি থিটা, তাই না? তাহলে আমরা এই সব কিছু ক্লিয়ার করে ফেলি। দেখো মানে ম্যাথমেটিক্সের একটা সিম্পল লিমিটের আইডিয়া কত দূর আসছে অ্যান্ড কোথায় কোথায় কাজে লাগছে, ঠিক আছে। আমি তো তোমাকে লিমিটের আইডিয়াটা বলছিলাম, তাই না, ওই যে একটা গ্রাফে মিসিং পয়েন্ট। আচ্ছা সো এই ডিওয়াই সমান কত, আর কস থিটা ডি থিটা। আর এগুলো আমাদেরকে অ্যাকচুয়ালি যেই অ্যাবিলিটিটা দেয় সেটা হচ্ছে যে আমরা খুব প্রিসাইজ ক্যালকুলেশন করতে পারি, ঠিক আছে, একদম মোস্ট পারফেক্ট ক্যালকুলেশন। আচ্ছা এখান থেকে দেখো পাই, এখানে কি আসবে, আর কিউব আসবে না বাইরে, আর ভিতরে কি থাকবে, কস কিউব থিটা ডি থিটা। আচ্ছা সো এখন ইন্টিগ্রেশনটা কি একটা ভ্যারিয়েবলের হয়ে গেছে না, থিটা, থিটার লিমিট হচ্ছে -π/2 থেকে, আমরা তো রেডিয়ানে লিখবো +π/2। আচ্ছা এবার একটা জিনিস একটু দেখো, তুমি কি কস কিউব থিটার ফর্মুলা জানো? মানে এটাকে ট্রিগোনোমেট্রিতে দেখো তো cos 3 থিটার ফর্মুলা শিখে আসছো না, 4 cos কিউব থিটা -3 cos থিটা কিউব, হ্যাঁ। সো এখান থেকে cos কিউব থিটা ইকুয়ালস লেখা যায় 1/4 cos 3 থিটা প্লাস 3 cos থিটা। তুমি এটা এখন যদি খাতায় লিখে রাখো, পরে যখন ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন শিখবা তখন যদি একবার দেখো জাস্ট মনে পড়বে, ঠিক আছে। এখন এই পাই আর কিউব এইটা বাইরে, cos কিউব থিটাকে আমরা এভাবে লিখতে পারি, এভাবে লিখবো কারণ আমাদের এভাবে লিখলে ইন্টিগ্রেশনটা করা ইজিয়ার হয়। 1/4 এটা বাইরে রাখলাম, cos 3 থিটা প্লাস 3 cos থিটা। আচ্ছা একটু আগে আমি তোমাকে ইন্টিগ্রেশনের ফর্মুলা লিখে দিছি না, যে ইন্টিগ্রেশন অফ cos থিটা ডি থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা, না মাইনাস না প্লাস সাইন থিটা, ঠিক আছে, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে মাইনাস সাইন থিটা। আর ইন্টিগ্রেশন অফ কজ ধরো এন থিটা, মানে থিটার সাথে যদি একটা কোফিশিয়েন্ট থাকে তখন এটা হয় সাইন এন থিটা বাই এন, বুঝছো? এটা ইন্টিগ্রেশনের রুল, তুমি যখন ইন্টিগ্রেশন শিখবা তখন দেখবা। আচ্ছা সো এখান থেকে v ইজ ইকুয়াল টু পাই আর কিউব বাই 4, এই cos 3 থিটাকে ইন্টিগ্রেশন করলে কি আসবে বলো তো, সাইন
3 থিটা ডিভাইডেড বাই 3, রাইট? প্লাস 3 হচ্ছে কনস্ট্যান্ট, কস থিটাকে ইন্টিগ্রেট করলে আসবে সাইন থিটা। ঠিক আছে, ইন্টিগ্রেশন ডান। এবার লিমিট বসাতে হবে, -π/2 থেকে +π/2, পাই আর কিউব বাই 4। আচ্ছা, সাইন 3 থিটা বাই 3, এখানে যদি π/2 বসাই, সাইন 3π/2 সমান কত? আমি একটু ক্যালকুলেটরে দেখবো এটা। সাইন 3π/2 এটা হচ্ছে -1 -1/3 প্লাস 3 সাইন π/2 হচ্ছে কত? 1, রাইট? এটুকু বুঝছো? আপার লিমিট বসাইলাম মাইনাস, এবার লোয়ার লিমিট। এখানে যদি -π/2 বসাই, এটা আসবে 1/3, মানে এখানে যদি -π/2 লিখি, সাইন 3 -π/2 হচ্ছে +1 +1/3 প্লাস 3 সাইন -π/2 কত? -1। ঠিক আছে, কি পাচ্ছি দেখো, পাই আর কিউব বাই 4, পাই আর কিউব বাই 4 এখানে আসতেছে -1/3 -1/3 -1/3 -1/3 প্লাস 3 মাইনাস প্লাস 3, রাইট? এটা আসছে না? এটা সমান কত? 3 + 3 -1/3 -1/3 16/3 না? এটা তো এখানে কি আসে? পাই আর কিউব বাই 4 ইন্টু 16/3। এই 4 আর এই 16 কাটা, আমরা কি পাইলাম? 4/3 পাই আর কিউব। প্রুফড। বুঝছো ফাইনালি? সো এইভাবে আমরা চাইলে ইন্টিগ্রেশন ইউজ করে দেখো কত পারফেক্টলি আমরা একটা স্ফিয়ারের, সলিড স্ফিয়ারের ভলিউম বের করছি। তুমি এখন আস্তে আস্তে বুঝতেছো যে এই ক্যালকুলাস জিনিসটা কেন এত ইম্পর্টেন্ট? এটাই। সো আমরা আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা নেক্সট দিন মোমেন্ট অফ ইনার্শিয়ার বাকি ফর্মুলাগুলো দেখব।